হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় নামকরা প্রতিষ্ঠান, যেখানে মেধাবী ছাত্রীদের সাথে কিছু বড়লোক বাপের উগ্র সন্তানরাও পড়াশোনা করে। আবার কিছু কিছু ভালো ছাত্রও আছে। ভার্সিটির সামনে একটা পাগল ছেলে বসে আছে। গায়ে তার ছেঁড়া পোশাক, পায়ে ছেঁড়া স্যান্ডেল, পোশাকে অনেক জায়গায় সেলাই করা, মুখে দাড়িতে ভর্তি, উস্কো খুস্কো মাথার চুল। না জানি কতদিন গোসল করেনি। বেশ কয়েকদিন হলো তাকে ভার্সিটির সামনে দেখা যাচ্ছে। হয়তো নতুন আসছে। ভার্সিটিতে কিছু পোলাপান যাদের বাবার অনেক নামডাক, টাকারও অভাব নেই। ভার্সিটি গেট দিয়ে প্রবেশ করছে তিনজন ছেলে যাদের অনেক অহংকার, তাও বাবার পাওয়ারে। প্রবেশ করার সময় পাগল ছেলেটি তাদের সামনে এসে দাঁড়ালো। আমাকে কিছু খেতে দিন, আমাকে কিছু কিনে দিন, আমার খুব খেতে লাগছে, 3 দিন ধরে কিছু খাইনি আমি। তিনজনের সামনে গিয়ে পাগলটি পাগলামি করতে লাগলো। এটা দেখে তিনজনের খুব রাগ হলো। একজন তো রেগে বলে উঠল, এই সর, তোর মতো কেউ আমাদের সামনে আসছিস? ছি ছি, তোর গা থেকে দুর্গন্ধ হচ্ছে, সরে যা এখান থেকে। আমাকে কিছু খেতে দিন। আমাদের দেখে কি তোর হোটেল বয় মনে হয়? পাগল ছেলেটি কিছুই বুঝলো না। সে একই কথা বলতে লাগলো তাকে খেতে দিতে, কিন্তু ওই তিনজন খুব রাগ করলো আর বিরক্ত। এই শান, এই শালাকে কি করবো রে? কিছু তো একটা করতেই হবে, না হলে এই পাগল যাবে না এখান থেকে। খিদে আমার পেটে খুব চলছে। এবার রাহি নামের ছেলেটা পাগলটারে ধাক্কা দিল, সাথে সাথে মাটিতে পড়ে গেল আর হাতের কুনুই কেটে গেল। আমার হাত নক্ত। এটা বলে ছোট বাচ্চাদের মতন কান্না করতে লাগলো, যা শেষ হওয়ার নয়। এই দেখে তিনজন খুব মজা পেল, সাথে 4-5 দিয়ে যারা যাচ্ছিল তারাও খুব মজা নিতে লাগলো। এই শান, কাল থেকে এই বেটার লগে মজা নিব। তুই ঠিক বলছিস, কিন্তু আজ নয় কেন? আরে তুই বলে গেছিস আজ ভার্সিটিতে নতুন মেয়ে আসবে? উফ, সে নাকি অনেক সেক্সি আর সুন্দরী। তাহলে আর দেরি কিসের, চল। থাক কেউ, তোরে কাল দেখে নেব। এটা বলে তিনজন চলে গেল আর পাগলটা বসে কান্না করতে লাগলো। চারপাশ দিয়ে সবাই যাচ্ছে আর হাসাহাসি করছে। এবার চলুন ছোট করে তিনজনের পরিচয় দেওয়া যাক। শান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপি সাইফুল ইসলামের ভাই। রাহি, ঢাকা সাবেক মন্ত্রী জয় চৌধুরীর ছেলে। জিম, বর্তমান ঢাকা শহরের নামকরা ডন মাফিয়া জন্ডুর ছেলে। তিনজন খুবই পাওয়ারফুল, তাই এরা নিজেদেরকে মানুষ থেকে হয়তো বেশি কিছু ভাবে, মানুষকে মানুষ মনে করে না। তিনজন ভার্সিটিতে গিয়ে আজ কাউকে র্যাগিং করলো না, সোজা নিজেদের ক্লাসে চলে গেল, যা দেখে ভার্সিটির অনেকেই অবাক। কারণ এই 3 বছরে এমন কোনো দিন নাই যে তারা কাউকে অপমান করেনি। সে যাই হোক, আজ তার উল্টোটা হয়েছে, এটাই অনেক। পাগলটি সেখানে বসে কান্না করছিল। একজন গার্ড এসে তাকে পাশে নিয়ে গেল, কারণ শিক্ষার্থীদের যেতে আসতে সমস্যা হয়ে যায় তাই। কলেজে 2য় বর্ষের ছাত্রী ফাতেমা। নামটা যেমন সুন্দর, ব্যবহারের আচরণ আরও সুন্দর। যেমন স্টাইল তেমনই ভাব, কিন্তু মনে কোনো অহংকার নেই। বর্তমান দেশের টপ বিজনেসম্যান সিরাজ সিকদারের একমাত্র মেয়ে। কি রে মায়া, পাগলটা কান্না করছিস কেন? যেটা দেখে তোরা হাসছিস? আর বলিস না, আজ শান আর তার বন্ধুদের কাছে গিয়ে খাবার চাইলে বিভিন্ন কথা বলে আর ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই। বুঝতে পারছি, এইসব বড় বড় লোকের ছেলের জন্য এই অবস্থা। যাই হোক, একটু কিছু কিনে দিলে কি হয়? সবাই তো আর তোর মতো দয়ালু না যে কিনে দিবে। সবাই যদি আমার মতো হইতো তাহলে দেশটা কত সুন্দর হতো। ফাতেমা একবার পাগলটার দিকে তাকিয়ে মায়ার সাথে ভার্সিটিতে চলে গেল। আমার খেতে লাগছে, কিছু খেতে দিন, খুব খেতে লাগছে, ভাত ভাত। পাগলটা ভাত ভাত বলে কান্না করতে লাগলো আর কেটে যাওয়া জায়গায় ফু দিতে লাগলো। দারোয়ান কিচ্ছু বলে না, সে সেখান থেকে সরে আসলো। এইসব কত রকমের পাগল আসে যারা ভার্সিটির সামনে এসে এমন করে। এমন কয়জনকেই বা দেওয়া যায়? 3য় বর্ষের লোক প্রশাসন বিভাগের স্টুডেন্টরা নিজেদের ক্লাসে চিল্লাচিল্লি করছে, নিজেদের মাঝে আড্ডা দিচ্ছে। এই সবাই চুপ কর, পুরাতন অধ্যাপক আছে, সাথে নতুন ম্যাম। একজনের এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কিছু সময় পর স্যার ও ম্যাম প্রবেশ করলে সবাই উঠে সালাম দিল। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
এনার সাথে পরিচয় করে দিই। ইনি হলো তোমাদের নতুন ম্যাডাম, নাম সেজুদুর রহমান বৃষ্টি। বাকি পরিচয় ক্লাস করতে করতে হয়ে যাবে। একটু থেমে, তো ম্যাম আপনি ক্লাস নিন, কোনো দরকার হলে বলবেন, আর কোনো সমস্যা হলে। ঠিক আছে স্যার। প্রধান অধ্যাপক চলে গেল। এবার নতুন ম্যাম সবাইকে বলল, গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। স্যারের থেকে তো আমার পরিচয় পেয়ে গেছো। আমার নাম সেজুতি রহমান বৃষ্টি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 2 বছর আগে পড়াশোনা শেষ করেছি। দোস্ত বিশ্বাস হচ্ছে না, এই ম্যাম আমাদের থেকে 3 বছরের সিনিয়র। দেখে মনে হচ্ছে আমাদের থেকে পিচ্ছি। রে, গলার কণ্ঠটা কি সুইট, দেখতে কিন্তু অসম হবে। সেটার বলতে হবে না, ম্যাম যদি না হতো তাহলে একবারই ট্রাই করতাম। ধুর ম্যাম, হয়েছেন তো কি হয়েছে, সে তো মেয়ে, আর মেয়ে যখন তখন তো একটু ট্রাই করবই। একদম ঠিক বলেছিস শান। সান, রাহি আর জিম নিজেদের মাঝে কথা বলছিল। তখনই সেটা বৃষ্টির নজরে আসলো। ওই পিছনে যারা গল্প করছো তারা উঠে দাঁড়াও। শান ইশারা করে নিজেদের দেখালো। হ্যাঁ, তোমরাই। 3 জনে উঠে দাঁড়ালো। ক্লাসের মাঝে এত কিসের কথা বলছো? তেমন কিছু না। পরের বার থেকে যেন আর কথা বলতে না দেখি, দেখলে ক্লাস থেকে বের করে দিব। সরি ম্যাম। এখন বসে পড়ো ভদ্র ছেলের মতো। 3 জন বসে পড়ল। তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচিত হতে লাগলো। এখানে সবাই বড়লোক পরিবারের ছেলে মেয়ে। দেখলি প্রথম দিনে কেমন করলো। এখন চুপ হয়ে যা জিম, সব পরে দেখা যাবে। বৃষ্টি পরিচয় হয়ে কিছু সময় ক্লাস নিয়ে চলে গেল। তখন আবার তারা চিল্লাতে লাগলো, আড্ডা দিতে লাগলো। ম্যামকে নিয়ে অনেকেই অনেক কথা বলতে লাগলো। ছেলেরা তো বৃষ্টির সৌন্দর্য নিয়েই কথা বলছে বেশি। তারপর ফুটপাতে শুয়ে আছে পাগল ছেলেটি। দেখতে একদম নিষ্পাপ লাগছে। সময়টা রাত 12টার কাছাকাছি। পাশে বিভিন্ন প্রকার টোকায় গভীরে ঘুমিয়ে আছেন। ঢাকা শহরের মস্তান রেহান ও তার সাথে কিছু লোক নিয়ে পুরো জায়গাকে ফাঁকা করতে লাগলো। ফুটপাতে যারা আছে তাদেরকে তুলে মেরে ধরে পাঠাতে লাগলো। কাল থেকে তোদেরকে যেন এখানে না দেখি। এখানে আমাদের আড্ডাখানা হবে। কাল থেকে যাকে এখানে দেখব মেরে পোতে দেব। রেহানের লোকেরা সবাইকে তাড়িয়ে দিলে সবাই চলে গেল। পাগল ছেলেটি একটি গাছের আড়ালে লুকিয়ে রেহানের কার্যক্রম দেখতে লাগলো। বস, আমাদের সাথে যে ড্রাগস ডিল করতে আসছিল সে চলে আসছে। ঠিক আছে, এইখানে নিয়ে আয়। রেহানের কথা মতন তার লোক গিয়ে রেহানের কাছে ড্রাগস ডিলের লোককে নিয়ে। সব মাল নিয়ে আসছেন তো? এই বিটকেস এর সব আছে। ঠিক আছে, ব্রিফকেসটি দেন। আগে টাকা তারপর বক্স। ওকে। রেহান ইশারা দিয়া মাত্রই লোক এসে তার হাতে একটি বক্স ধরিয়ে দিল। রেহান বক্সটি খুলে সেই ড্রাগস ডিলের লোকটিকে দেখিয়ে দিল টাকা। তারপর বক্স আদল বদল করে নিল। লোকটি টাকার বক্স নিয়ে যেই ঘুরে চলে যেতে যাবে অমনি রেহান নিজের পিছন থেকে বন্দুক বের করে সেই লোকটিকে এবং তার সাথে আসা লোকটিকে মেরে দিল। আমার সাথে ডিল করতে আসলে এমনই হয়। এখন মালগুলো আমার, আর টাকা এই তোরা সবাই এই লাশগুলো নদীতে ফেলে দিয়ায়। ঠিক আছে বস। রেহান বক্স দুটো নিয়ে মনের আনন্দে হাঁটতে হাঁটতে নিজের গাড়িতে গিয়ে বসলো। এত সময় গাছের আড়াল থেকে পাগলটি এসব কাণ্ড কারখানা দেখতেছিল। ভয়ে সে জড়সড় হয়ে উঠেছে। মৃত্যুর ভয়ে সবাই আছে, কেউ যেন বুঝতে না পারে, তাই নিজের মুখে হাত দিয়ে চুপ করে বসে আছে। একটা রুমে বসে আছে 3 জন, 2 জন মধ্যবয়স্কর এবং একজন যুবক ছেলে। তাদের মাঝে একটু আগে ড্রাগস ডিলটা নিয়েই কথা হচ্ছে। বাবা, এই ডিলটি ও কমপ্লিট করে ফেলেছি। আমি জানতাম আমার ছেলে কখনো ফেল হতে পারে না। দেখতে হবে না কার সাথে থেকে কাজগুলো শিখছে। বাবা ও চাচা, তোমরা নিজেদের ঢাকঢোল নিজেরাই পিটিও না। সব কাজগুলো আমি নিজের বুদ্ধিতেই করেছি। ঠিক আছে মাইসান। এর পরের ডিল কোথায় হবে? কোথায় হবে সেটা সঠিক সময়ই বলে দেব। সিরাজ চৌধুরীর একমাত্র ছেলে রেহান। খারাপ কাজে 3 জনের বা হাতের খেলা। ঢাকা শহরের এমন কোনো কাজ নেই যা রেহানের দ্বারা হয়নি। তার নামে কয়েকটি মার্ডার এবং ধর্ষণের কেস প্রত্যেকটা পুলিশ স্টেশনে রয়েছে, কিন্তু নিজের পাওয়ারের জন্য প্রশাসন আর কিছুই করতে পারেনি। পরের দিন সকালে পাগলটাকে আবারও ভার্সিটির সামনে দেখা গেল। আজও তার একই অবস্থা। সান, জিম, রাহি 3 জন ভার্সিটিতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলো যে গতকালকে পাগল ছেলেটি আজও ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। জিম, চল আজকে একটা বিনোদন নেওয়া যাক। কিভাবে বিনোদন নিবি? ওই দেখ, ওইখানে কালকে সেই পাগলটি দাঁড়িয়ে আছে, চল তার সাথে আজকে বিনোদন নেওয়া যাক। ঠিক আছে চল। 3 জন হাঁটতে হাঁটতে পাগলের কাছে চলে আসলো। কিরে, তোর খিদে লাগছে? হ্যাঁ, আমার অনেক খিদে লাগছে,
তোমরা আমাকে খেতে দিবা? হ্যাঁ দিব তো, কিন্তু আমাদের কথা শুনতে হবে। কি কথা বলুন, আমি সব শুনবো। এবার তিনজন নিজেদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সান বলল, ঠিক আছে, আমাদের সঙ্গে ভিতরে চল। পাগলটি সানের কথা শুনে তার পিছনে পিছনে যেতে লাগলো। ভার্সিটির ভিতরে চারপাশে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। না জানি আজ আবার ভার্সিটিতে কি হবে। তিনজন পাগলকে নিয়ে একটি বকুল গাছের তলে দাঁড়ালো। রাহি হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। চারপাশে সবাই রাহির দিকে তাকালো। রাহি ইশারা করে তাদের কাছে আসতে বলল, হ্যালো গাইস, আজ তোমাদেরকে ম্যাজিক দেখানো হবে। সবাই উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকালো। এবার জিম পাগলটিকে বলল, এই পাগল, সবার সামনে তুই নাচ তো, তাহলে তোকে অনেক সুন্দর খাবার দেবো। হাসি মুখে পাগলটি নাচতে লাগলো। একবার হাতে এদিক, একবার হাত ওই দিক। ভালো মানুষই নাচতে পারে না, সে তো আবার পাগল। পাগলের নাচ দেখে সবাই হাসি রোল পড়ে গেল। পাগল মনে করছে তার নাচ দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু আসল বিষয় তো সেটা না। সে বুঝতেই পারছে না। আর তুই ডিগবাজি দিয়ে দেখা। কথা মতন সব করলো। তিনজন যা বলছে পাগলটি তাই করছে। আর এসব দেখে ভার্সিটির সবাই বিনোদন নিচ্ছে। নিজেদের সকল কথা পাগলটি শুনলে তিনজনে হাসতে লাগলো। তারপর বলল, এই তোর আর এখন নাচতে হবে না, তুই এখন চা। হ্যাঁ, কিন্তু আমার খাবার, আমার খুব খেতে লাগছে। তোকে কোনো খাবার দেওয়া হবে না, তুই এখন যা তো, আমাদের ক্লাস এখন করতে হবে। সেটা কি নতুন খাবার নাকি? জিম, পাগলটাকে তাড়াতাড়ি দূর কর আমার সামনে থেকে। বিনোদন নেওয়া শেষ, এখন যেতে বল। ওর এমন অদ্ভুত কথা শুনতে আমার ভালো লাগছে না। এই যা তো। এটা বলে শান পাগলটিকে ধাক্কা মেরে ফেলে দিল। আর সাথে সাথে পাগলটা কান্না জুড়ে দিল। এটা দেখে ভার্সিটির কেউ এগিয়ে আসলো না, যে যার মতন চলে গেল। এমনকি ওরা তিনজনও। ফাতেমার মায়া কেবলই মাত্র ভার্সিটিতে ঢুকছে। এমন সময় তারা দেখলো যে গতকালকের পাগল বসে বসে কান্না করছে। কি রে, আজ আবার ওই পাগলটা ওখানে বসে কান্না করছে কেন? দেখ, হয়তো গতকালের মতোই কেউ ওর সাথে খারাপ ব্যবহার করেছে। আজকাল মানুষের মন মানসিকতা এত পাল্টে গেছে যে পাগল সে তারপরেও খারাপ ব্যবহার করতে তাদের বিবেকে বাঁধে না। চল, আজ পাগলিটাকে কিছু কিনে দেওয়া যাক। সত্যি বলছিস? হ্যাঁ চল, সত্যি বলছি। দুজন পাগলটির দিকে এগিয়ে যাবে, কিন্তু তার আগেই ক্লাসে ঘন্টা দিয়ে দিল। দুজন আর সেদিক না গিয়ে নিজেদের ক্লাসের দিকে যেতে লাগলো। অন্যদিকে নতুন ম্যাম পাগলটির সাথে করা সকল কাজ দুইতলা থেকে নিখুঁতভাবে দেখছিল। সবাই যে যার মতন সেখান থেকে চলে গেলে বৃষ্টি কিছু সময় পাগলের দিকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা চিন্তা করে মুচকি হেসে নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। ঢাকা ভার্সিটির ভিপি সাইফুল ইসলাম ভালো মুখোশের আড়ালে খারাপ কাজ করতে ভালোই জানে। তার খারাপ কাজের ভিতর সবচেয়ে নাম করা হলো ভার্সিটির কোনো সুন্দরী মেয়ে তার পছন্দ হলে তার সাথে রাত কাটানো, তাপসে না হলে জোর করে তার সঙ্গে রাত কাটাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঠিক 12টার দিকে সাইফুল নিজের গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। দারোয়ানকে কিছু টাকা দিয়ে গাড়ি থামিয়ে মেয়েটিকে বের করলো। তারপর টানতে টানতে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। পাগলটি গেটের দিকে পাশে শুয়েছিল। যখনই একটি গাড়ির শব্দ শুনতে পেল তার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে উঠে দাঁড়িয়ে সব কার্যকলাপ দেখতে লাগলো। দারোয়ান দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেল। পাগলটি চুপি চুপি গেট টপকিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর সাইফুলের পিছু যেতে যেতে লাগলো। মেয়েটি চিৎকার করে বলতে লাগলো, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না আপনি। চুপ থাক, বেশি কথা বলে আমার জ্ঞানকে ডেকে নিয়ে এসে তোকে রেপ করব। আমার এত বড় সর্বনাশ করবেন না। জানেন আমার বাড়িতে আমার আম্মু ছাড়া কেউ নেই। আমার কিছু হয়ে গেলে তার কি হবে? এই কথাগুলো তোর আজ ভাবা উচিত ছিল। এখন এইসব বলে লাভ নেই। টানতে টানতে ভার্সিটির টপ ফ্লোরে নিয়ে চলে আসলো। সাইফুল ধাক্কা দিয়ে মেয়েটিকে ছাদের উপর ফেলে দিল। তারপর নিজের পোশাক খুলতে খুলতে মেয়েটি আস্তে আস্তে পিছোতে লাগলো। স্যার দয়া করে এমন করবেন না, আমাকে যেতে দিন স্যার। সেটা তো হচ্ছে না। একবার এই সাইফুলের নজর যদি কোনো মেয়ের ওপর পড়ে তাহলে তাকে ভোগ না করে এই সাইফুল শান্ত হয় না। তোকে প্রস্তাব দেওয়ার সময় তুই যদি ভালো মতো মেনে নিতি তাহলে খুব সুন্দরভাবে কাজটি সেরে ফেলতাম, কিন্তু তুই না শুনে আমাকে থাপ্পড় মারছিস। তোকে তো মাসুল দিতেই হবে। সাইফুল নিজের জামা খুলে ফেলে দিল। তারপর মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। না, এমন করবেন না, কেউ আমাকে বাঁচাও। আরে অযথা চিল্লিয়ে লাভ নেই, কেউ তোর কথা শুনবে না। মেয়েটি অনেক চিল্লাতে লাগলো, কিন্তু কোনো ফায়দা হলো না। হঠাৎ পাগলটি সাইফুলের সামনে এসে দাঁড়ালো। কারোর পা দেখে সাইফুল মুখ তুলে তাকিয়ে দেখলো একজন তাদের সামনে দাঁড়িয়ে আছে। সাইফুল এই সময় কাউকে এখানে আশা করেনি। তুই আর এখানে কিভাবে আসলি?
আপনারা দুইজন এখানে মারামারি করছেন কেন ভাইয়া? এখানে কি করছে পাগলটি বুঝতে পারলো না, তাই মারামারি কথা বলল। এমনি তুই এখান থেকে চলে যা তো। তার আগে আপনারা মারামারি বন্ধ করুন আর ওই আপুটাকে ছেড়ে দাও। তুই যা, তাহলে ছেড়ে দেব। পাগলটি কি করবে ভেবে পেল না, নিজের মাথা চুলকাতে চলে যেতে লাগলো। কিন্তু মেয়েটি চিৎকার করে দিয়ে বলে উঠল, প্লিজ আমাকে নরপশুর হাত থেকে, ও আমাকে রেপ করার চেষ্টা করছে, এটা বলে কান্না করতে লাগলো। রেপ কি জিনিস সেটা পাগলটি বুঝলো না, মেয়েটির কান্না ঠিকই বুঝতে পারলো, তাই ঘুরে এসে বোঝার চেষ্টা করলো এখানে কি হচ্ছে। কিরে, এখন আগিয়ে দাঁড়িয়ে পড়লি কেন? পাগলটি কোনো কথা ছাড়া সাইফুলকে মারতে লাগলো, ধাক্কা দিয়ে মেয়েটির গায়ের উপর থেকে ফেলে দিল, তারপর কোনো কথা ছাড়াই মারতে লাগলো। ওই থাম, তুই এইভাবে মারছিস কেন শালা পাগল? পাগলটির কানে মনে হচ্ছে কোনো কথাই যাচ্ছে না। এবার সাইফুলও পাগলটির সাথে হাতাহাতি করতে লাগলো, মেয়েটির পাশে দাঁড়িয়ে কান্না করতে লাগলো এবং এসব দেখতে লাগলো। দুজনের মাঝে প্রচুর হাতাহাতি হতে লাগলো। এত সময় দুজনই ভালোই আঘাত পেয়েছে। দুজন হাতাহাতি করতে করতে একসময় ছাদের কিনারায় চলে আসলো। দুজনের হাতাহাতির কারণে খেয়ালই নেই যে তারা ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে। পাগল সে আর কি বুঝবে, কিন্তু সাইফুল তো বুঝতে পারতো, কিন্তু না, খেয়াল তার এই দিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ পাগলটি সাইফুলকে ধাক্কা মারলো আর সাথে সাথে সাইফুল চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। না, পাগলটি কিছুই বুঝতে পারলো না, শুধু মাথা চুলকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। এটা তুমি কি করলে? একজনকে মার্ডার করে ফেললে? এটা আবার কি? মেয়েটির মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো কি করবে। তারপর কোনো কথা ছাড়াই পাগলের হাত ধরে নিচে নামতে লাগলো। এত সময় সাইফুলের সঙ্গে যে বডিগার্ড ছিল এবং দারওয়ানের সাথে জড়ো হলো এবং খোঁজাখুঁজি করতে লাগলো। তারা এক সময়ে সেই সাইফুলের লাশের সামনে দাঁড়ালো। এটা কিভাবে হলো জানি না স্যার, তো একটা মেয়েকে নিয়ে ঢুকতে দেখেছিলাম, তাহলে কি সেই এমন করছে? এই কথা একদম মুখেও আনবি না। আমি এখনই পুলিশকে ফোন করছি, পুলিশের সামনে যেন এসব কথা না শুনি। ঠিক আছে। তারপর একজন পুলিশকে ইনফর্ম করলো। সবাই এক জায়গায় জড়ো হওয়ার কারণে অন্যদিকে কেউ নেই। এই সুযোগে মেয়েটিও পাগলটিকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তারপর খুব দ্রুত ভার্সিটি থেকে দূরে চলে গেল। দেখো, তুমি একজনকে মেরে ফেলেছো, তাই তুমি এই কদিন ভার্সিটির সামনে। পাগলটি কিছুই বুঝল না। মেয়েটি আরও কিছু সময় কিছু বুঝিয়ে পাগলটিকে রেখে সেই জায়গা ত্যাগ করে দ্রুত চলে গেল। পাগলটি কিছুই বুঝল না, কি না জানা নেই। সকাল থেকে প্রতিটা খবরের চ্যানেলে একটি খবর প্রচার করা হচ্ছে, আর সেটা হলো ভার্সিটির ভিপি বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে। ঢাকা ভার্সিটির ভিপি সাইফুল ইসলাম, যে কিনা খুবই নামকরা একজন লোক, ঢাকা শহরে একজন পাওয়ারফুল ব্যক্তি। এমন ব্যক্তিকে কেই বা ছাদ থেকে ফেলে দিবে এই আশা কেউই করছে না। পুলিশের লোক এসে লাশের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে, আর বড় অফিসার চারপাশে সবাইকে জিজ্ঞাসা করছে। ভিপি মারার কারণে আজ ভার্সিটি বন্ধ। তোমাদের মাঝে কেউ জেনে থাকলে আমাকে এখনই বলে দাও, না হলে পরে কিন্তু খুব পস্তাতে হবে। ঢাকা শহরে পুলিশ সুপার নিজে এসে এই প্রশ্নগুলো করতে লাগলো। স্যার, আমরা কেউ কিছু জানি না। রাতের বেলায় স্যার নিজের গাড়ি নিয়ে এলাকায় এসেছিল কোনো কাজ করতে, কিন্তু হঠাৎ তার চিৎকার শুনে আমরা এখানে এসে দেখি তিনি এখানে পড়ে আছে। আমরা কিছু করার আগেই তিনি মারা যান। তো সে কি খালি গায়ে এসেছিল? না স্যার। পরে যদি তদন্ত করে জানতে পারি এই মৃত্যুর পিছনে তোমাদের কারোর হাত আছে, তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি দেব তোমাদের। কি স্যার? আমরা কাউকে মারি না, আমরা গার্ড দিই। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, তাহলে খামাখা আমাদের উপর দোষ দিচ্ছেন কেন? সময় হলেই দেখা যাবে সেটা। পুলিশ ছাদের উপর গিয়ে দেখলো সাইফুলের পোশাক পরে আছে। সেটা নিয়ে কিছু সময় তদন্ত করে নিচে নেমে আসলো। দারোগা পুলিশ সুপারের সাথে কিছু সময় কথা বলে নিল। লাশকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। ঠিক আছে স্যার। পুলিশ সুপারের কথা শুনে সাইফুলের লাশ নিয়ে চলে গেল। সান নিজের ভাইয়ের মৃত্যু কোনোভাবেই আশা করতে পারেনি, অজরে কান্না করছে, কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারপর ভার্সিটির ভিপি সাইফুলের খুন হওয়ার কিছুদিন কেটে গেল। খুন হলো, রেস্ট চারপাশ কেটে গিয়েছে, আবার ভার্সিটি শুরু হয়েছে। সবাই আগের মতন নিয়মিত ভার্সিটিতে আসছে। সাইফুলের খুনের ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভার্সিটির বাইরেও এখনও এর গরম রয়েছে। প্রতিদিনের মতন মায়া আর ফাতেমা ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে সেই পাগল ছেলেটি তারা দেখলো না, তাই নিজেদের ক্লাসের দিকে চলে গেল। বৃষ্টি এসে থার্ড ইয়ার ক্লাসের ভিতরে গেল। ক্লাসে এসে যথা নিয়মে ক্লাস শুরু করলো। বৃষ্টি খেয়াল করলো প্রথম দিনের সেই বাজে ছেলেগুলো আজ ক্লাসে নেই। বৃষ্টি জানতে পেরেছিল যে ভিপি সাইফুলের ভাই সান, হয়তো এই কারণে তারা তিনজন ভার্সিটিতে আসেনি। ক্লাস শেষে বৃষ্টি বাইরে চলে আসলো। ভার্সিটির গেটের দিকে কয়েকবার নজর দিল, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে তার চোখে বাঁধল না। এভাবে কিছু সময় অপেক্ষা করার পর বৃষ্টি অন্যজনের ক্লাস নিতে চলে গেল।
রেহানের সামনে দাঁড়িয়ে আছে জিম, রাহি আর সান। তাই যে করেই হোক আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করুন। চিন্তা করিস না, আমি ঠিক খুঁজে বের করব। সান সাইফুল যেমন তোর ভাই, ঠিক তেমনই আমার বন্ধু। আর আমার বন্ধুকে যে মেরেছে আমি তাকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। জি ভাই, তা তো খুঁজে পেলে সবার আগে আমাকে খবর দিবেন, আমি তাকে নিজ হাতে খুন করতে চাই। আচ্ছা ঠিক আছে, আর বেশি বাইরে বাড়াবাড়ি করিস না, ভার্সিটিতে গিয়ে নিয়মিত ক্লাস কর। ঠিক আছে। তো তোর ভাই তো তোর সঙ্গে অনেক ধরনের কাজ করতো, সেই কাজগুলো কি তুই নিতে পারবি? আমি বলতে চাচ্ছি যে সেই গানগুলো তুই কি দেখাশোনা করতে পারবি? জি ভাই, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল যথা সময়ে চলে আসিস, আমি তোকে সব কাজ বুঝিয়ে দেব তোর ভাইয়ের। ঠিক আছে ভাই। তিনজন রেহানের সঙ্গে আরও অনেক সময় কথা বলে কোনো একটা বিষয়ে আলোচনা করে চলে গেল। একটি গোডারে কয়েকশো মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। আজ রাতেই তাদেরকে ইন্ডিয়া বর্ডার দিয়ে পাচার করে দেওয়া হবে। সকল মেয়েগুলোকে ড্রাগস দিয়ে নেশাগ্রস্ত করে রেখেছে। মেয়েগুলোকে চারপাশে পাহারা দিচ্ছে অনেকগুলো গার্ড, যেন কোনোভাবে কেউ পালাতে না পারে। কিছু সময় পর সেখানে একটি গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে বেরিয়ে আসলো একটি লোক, যে হলো বর্তমান ঢাকা শহরের ডন মাফিয়া জন্ড। তাকে দেখে তারেক নামের এক ব্যক্তি এগিয়ে আসলো। বস, আপনি চলে আসছেন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, আসতেই হলো, শুধু সব কাজ কমপ্লিট। হ্যাঁ বস, আপনার কথা মতো 400 মেয়ে আমরা জোগাড় করে ফেলেছি, শুধু আপনি আদেশ দিলেই পাচার করব। হ্যাঁ, সবগুলোকে ড্রাম গাড়িতে তোল, আর আমার ঠিক করা রাস্তা দিয়ে তাদের সবাইকে নিয়ে যাবে। বর্ডারে আমার লোক আছে, তারাই বর্ডার পার করে দেবে। ঠিক আছে বস। তারেক গিয়ে বাকি লোকদেরকে মেয়েগুলোকে গাড়িতে তুলতে বলল। তারেকের কথা মতন সবাই কাজ করতে লাগলো। এদিকে জন্টু একটি চেয়ারের উপরে বসে সকল কাজ দেখতে লাগলো। সবাই নেশাগ্রস্ত হয়ে আছে বলে বুঝতে পারছে না যে তাদের সাথে কি ঘটতে চলেছে। প্রায় অর্ধেকের বেশি মেয়েকে ট্রাকে তোলা হয়ে গেল। তখনই সেখানে এন্ট্রি হলো একজন বাইকারের, যাকে দেখতে অদ্ভুত। দুটো চোখ ছাড়া তার শরীর কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো এক সিক্রেট ম্যান। গায়ে কালো হুডি, কাঁধে একটি রাইফেল ঝুলানো, মুখে ড্রাগনের মাস্ক, হাতে স্টাইলিশ মোজা, পায়ে বুট জুতা, কোমরে বন্দুক ঝুলছে। বাইক থামিয়ে স্টাইল করে বাইক থেকে নামলো। কে রে তুই, আর এখানে আসার সাহস পেলি কিভাবে? আমার কোথাও যেতে অনুমতি লাগে না, আর না সাহস। কিন্তু তুই আমার গোডাউনে কি করছিস, আর কেন এসেছিস? কেন হাসছি একটু পরে বুঝতে পারবি। ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে আমার লোক তোকে মেরে জ্যান্ত পুঁতে ফেলবে। আমাকে মারার সাহস এখন পর্যন্ত কারোর হয়নি, আর তোদের মতো চুনোপুটি আমার কিছুই করতে পারবে না। কে রে তুই, এত বড় বড় লেকচার মারছিস? ছদ্মবেশী কিলার এমকে। অপরিচিত ছেলেটির পরিচয় জেনে সবাই চমকে উঠল। বছর আগেও এই নামের একজন ব্যক্তি ছিল, যে পুরো বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে এবং অনেক লোককে মেরে ফেলেছিল। তুই আবার এতদিন পর কোথায় থেকে উদয় হলি? সেটা তোর জানা লাগবে না। তুই যদি মেয়েগুলোকে ছেড়ে দিস তাহলে তোর কিছুই করব না, আর যদি আমার কথা না শুনিস তাহলে সবাইকে এখানেই জানে মেরে দেব। তুই একলা, আর এখানে আমার লোক কত দেখেছিস, তুই কিছুই করতে পারবি না। আচ্ছা তাই তাহলে দেখ, তোর লোকগুলো এখন মাটিতে পড়ে আছে। এমকে কথা শুনে জন্টু নিজের লোকদের দিকে তাকালো, কিন্তু দেখলো যে কারো কিছু হয়নি। এটা দেখে জন্টু হাসি দিয়ে এমের দিকে তাকালো। এমকে ইশারা করে পিছনে তাকাতে বলল আবার। এবার জন্টু পিছনে তাকিয়ে দেখলো তার লোকগুলো সব মাটিতে লুটিয়ে পড়ে আছে, এমনকি তারেকও। এটা দেখার সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং নিজের বন্দুক বের করে এমকের দিকে গুলি ছুড়ল। গুলিটি এমকের পাশ দিয়ে বেরিয়ে গেল। এমকে নিজের বন্দুক বের করে জন্টুর হাতে গুলি করলো। সাথে সাথে জন্টুর হাত থেকে পিস্তল পড়ে গেল এবং চিৎকার দিয়ে উঠল। হয়তো আমাকে চিনিস না, আমি হলাম এই ঢাকা শহরের ডন মাফিয়া জন্ড। তুই শুধু ঢাকা শহরের ডন, আর আমি হলাম বিশ্বের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কিলার এমকে। আমার নাম শুনলে বড় বড় মাফিয়া থরথর করে কাঁপে, আর সেখানে তুই কি না আমাকে ভয় দেখাস? এমকে হাততালি দেওয়ার সাথে সাথে কয়েকটি লোক আড়াল থেকে বেরিয়ে আসলো, যাদের হাতে দামি দামি স্নাইপার। এরাই হয়তো জন্টুর লোককে মেরেছে। গাইস, মেয়েগুলোকে এক জায়গায় করে রাখো। ঠিক আছে বস। জন্টু, তোর দিন শেষ, মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমাকে মারলে আমার সাথীরা তোকে ছেড়ে কথা বলবে না। চিন্তা করিস না, কয়েকদিন পর তোর সাথীকেও তোর কাছে পাঠিয়ে দেব।
এটা বলে এমকে পরপর কয়েকটি গুলি করলো জন্ডুর পুরো বুকে। সাথে সাথে জন্ডুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। পৃথিবী ছেড়ে চলে গেল একটি পাপী ব্যক্তি। দুইজন মরল, বাকিদের খুব তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দেব। বয়েস, তোমরা এখন যাও। কিন্তু মেয়েগুলোর কি হবে বস? সেই ব্যবস্থা আমি করছি। এমকে এর কথা শুনে তার লোকগুলো চলে গেল। এমকে মেয়েগুলোর দিকে একবার নজর বুলিয়ে নিজের ফোন বের করে কাউকে ফোন করলো। হ্যালো, উত্তরা পুলিশ স্টেশন? হ্যাঁ বলছি। এই গোডাউনে ঢাকার মাফিয়া অনেকগুলো মেয়েকে বন্দি করে রেখেছিল, আপনারা এসে তাড়াতাড়ি উদ্ধার করুন। এই কথা বলে এমকে নিজের ফোন কেটে দিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। কিছু সময় পর পুলিশ এসে দেখলো ঘটনা সত্যি। তাছাড়া অনেক লোক মরে পড়ে আছে। মেয়েগুলোকে চিকিৎসার ব্যবস্থা করলো এবং লাশগুলো মর্গে পাঠালো। তারপর খবরের কাগজে একটি খবর প্রচার করা হচ্ছে, আর সেটা হলো ঢাকার ডন জন্ডুর মৃত্যুর খবর। ঢাকার কেউই বুঝতে পারছে না যে কে এমন কাজ করছে, যে একের পর এক মানুষকে মারছে। কয়দিন আগে ভার্সিটির ভিপি, আর আজ ঢাকার ডন। ঢাকার ডন মরাতে অনেকে মহা খুশি হয়েছে, কারণ তারা সকল জানতো যে সে অনেক খারাপ মানুষ। পুলিশের সামনে দাঁড়িয়েছে রেহান। তার মুখ দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। রেগে থাকার কথা, কারণ জন্ডু তারই লোক ছিল। তোরা কি বসে বসে ঘাস কাটছিস? পুলিশ হয়েছিস কেন যদি কোনো অপরাধীকে ধরতেই না পারিস? আচ্ছা, চেষ্টা করছি, কিন্তু সঠিক কোনো ক্লু না পাওয়ার কারণে আমরা অপরাধীকে ধরতে পারছি না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যে বা যারা এমন কাজ করেছে তাদেরকে আমি ইমিডিয়েটলি আমার সামনে চাই। ঠিক আছে স্যার। রেহান দেশের টপ বিজনেসম্যানের ছেলে হওয়ার সুবাদে কম বেশি সবাই তাকে চেনে। এই জন্য পুলিশ অফিসারও তাকে স্যার বলে সম্বোধন করছিল। রেহান চলে যাওয়ার পরে পুলিশ অফিসার কি বললো শুনে নেই। এইসব বড় লোকদের দেখলে আমার গা জ্বলে। নিজেরা পায়ের উপর পা তুলে বসে থাকবে আর আমাদের ওপর এসে প্রেশার দিবে। আজ কয়েকদিন পর পাগলটি ভার্সিটির সামনে আসলো। খিদে লাগার জন্য এর থেকে ওর থেকে খাবার চাইতে লাগলো, কিন্তু কেউ তাকে পাত্তা দিল না। ফাতেমা এসে দেখলো যে পাগলটি সবার কাছ থেকে খাবার চাচ্ছে, কিন্তু দিচ্ছে না। ফাতেমা এগিয়ে গেল এবং বলল, তোমার খুব খিদে লেগেছে? হ্যাঁ। ঠিক আছে, আমার সাথে চলো। ফাতেমা পাগলটিকে নিয়ে ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের দরবান ফাতেমাকে ঢুকতে দিলেও পাগলটাকে ঢুকতে দিতে চাচ্ছিল না, কিন্তু ফাতেমার ধমকানি শুনে পাগলকেও ঢুকতে দিল। তারা দুজন একটি কাঙ্ক্ষিত টেবিলে বসলো এবং ফাতেমা ওয়েটারকে কিছু খাওয়ার অর্ডার দিল। ফাতেমা পাগলকে নিজের ইচ্ছে মতন খেতে বলল। পাগলকে আর পাইকে দুই হাত দিয়ে খেতে লাগলো। সবাই হাসতে লাগলো, এজন্য হাসি রোল পড়ে গেল। পাগলের খাওয়া দেখে ফাতেমা অবাক হলো। তারপর পাগলের হাতে বাড়ি মারলো। সাথে সাথে পাগলটা খাওয়া বন্ধ করে দিল। এইভাবে খেতে হয় না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। এটা বলে ফাতেমা এক হাত দিয়ে নিজের মুখে খাওয়া নিল এবং খেতে লাগলো, এবং পাগলটিকে বুঝিয়ে দিল যে এভাবে খেতে হয়। কিন্তু পাগলটি কোনোভাবেই পারছিল না। সেটা দেখে ফাতেমা নিজের হাতে পাগলটিকে খাইয়ে দিতে লাগলো। এটা দেখে চারপাশে অনেকেই অনেক কথা বলতে লাগলো নিজেদের মাঝে। ফাতেমা সেদিকে কান না দিয়ে নিজের কাজ করতে লাগলো। এভাবে খাওয়া শেষ করে বিল মিটিয়ে ফাতেমা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল পাগলটিকে সাথে নিয়ে। পাগলটিকে গেটের সামনে রেখে ফাতেমা নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। এসব কিছু নতুন ম্যাম বৃষ্টি খুব ভালোভাবে নজরে পরখ করলো। এগুলো দেখে মুচকি হেসে সে নিজের রুমের দিকে যেতে লাগলো। প্রথম দিন সানের ভাই, তারপর আবার জিমের বাবা মারা যাওয়াতে তারা কি ভার্সিটিতে আসছে না। এই জন্য ভার্সিটিটা কিছুটা শান্তি আছে, যে কেউ র্যাগিংয়ের শিকার হচ্ছে না। সেদিন রাতে মেয়েটি হঠাৎ দেখলো যে পাগলটি গেটের সামনে দাঁড়িয়ে আছে, তাই তার কাছে গিয়ে দাঁড়ালো। ধন্যবাদ তোমাকে সেদিনটাতে আমাকে বাঁচানোর জন্য। পাগলটি কিছুই বুঝলো না, শুধু হাঁ করে তাকিয়ে রইল। এটা দেখে মেয়েটি মুচকি হেসে সেখান থেকে চলে গেল। একটি পার্সোনাল রুমে বসে আছে জিম, রেহান, রাহি, সান, সিরাজ ও মিশা সওদাগর। একের পর এক নিজেদের লোক মরে যাওয়ার কারণে সবাই একত্র হয়েছে। আঙ্কেল, আপনারা কিছু করেন। কেউ একজন আমার বাবাকে খুব খারাপভাবে মেরে ফেলেছে, তাকে আপনারা খুঁজে বের করার চেষ্টা করেন। চিন্তা করো না জিম, আমি চারপাশে আমার লোককে খোঁজ লাগিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি ওই খুনিকে আমরা খুঁজে বের করব। হ্যাঁ সিরাজ, সেটাই কর, নাহলে কবে আমাদেরকেও ওই খুনি মেরে ফেলবে। আরে চিন্তা করিস না, আমাদের কিছু করতে পারবে না, সেই ব্যবস্থা আমি করে রাখবো। সেটা করতে পারলে ভালো। বাকিরা তাদের ভাই ও বাবাকে হারিয়েছে, আমি আমার বাবাকে হারাতে চাই না। রোহান, তুই কিছু খোঁজ করতে পারলি? না বাবা, যে খুন করেছে সে খুব পারফেক্টলি মেরেছে। কোনো ক্লু পাচ্ছি না। এমনকি গোডাউনের সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলেছে, কোনো ভিডিও রেকর্ড নেই।
আচ্ছা এসব বাদ দাও, এখন থেকে সবাই সতর্ক থাকবে, আর কোনো কাউকে সন্দেহ হলেও আমাদেরকে জানাবে। ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের বাবা ও ভাইদের কাজ তোমাদেরকে বুঝে নিতে হবে, কারণ তারা আমাদের 10% পার্টনার ছিল। তোমরা এটা বুঝে না নিলে তোমাদের লস তো হবেই, সাথে আমাদেরও। ঠিক আছে, আমার কাজ বুঝে নিব। তারা আরও কিছু সময় আলোচনা করে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিনে প্রায় প্রতিদিনই ফাতেমা পাগলটিকে নিয়ে রেস্টুরেন্টে খাইয়েছে। দুজনের মাঝে বলতে গেলে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। আজ সকালে পাগলটি গেটের সামনে দাঁড়িয়ে আছে, তখনই খেয়াল করলো যে প্রতিদিন যে মেয়েটা তাকে খাওয়ায় সে আসছে। ফাতেমা রাস্তা পার হতেছিল, তখনই একটি মাইক্রো আসে তার সামনে চলে আসে। ফাতেমা চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। তখনই সে অনুভব করে কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। পাগলটি চিৎকার করে উঠল, কারণ মাইক্রোটি যখন ফাতেমাকে বাঁধিয়ে দিতে যাবে সেই সময় পাগলটি এসে ফাতেমাকে সরিয়ে দেয় আর নিজেই গাড়ির সামনে চলে আসে। এর জন্য পাগলটি আঘাত পায় এবং পড়ে যেয়ে মাথা ফেটে যায় এবং হাত পা কেটে যায়। ফাতেমা চোখ খুলে তাকিয়ে দেখলো যে পাগলটি রাস্তায় পড়ে আছে। ফাতেমা তাড়াতাড়ি করে পাগলটির কাছে আসলো এবং ডাকতে লাগলো, কিন্তু পাগলটির কোনো সারা শব্দ পেল না। মাইক্রো গাড়ি থেকে বেরিয়ে আসলো বৃষ্টি। সে এসেই ফাতেমাকে বলতে লাগলো, তুমি দেখে শুনে রাস্তা পার হবে তো? মন কোন দিকে থাকে বুঝি না তোমায়। তোমাকে বাঁচাতে গিয়ে একটা পাগল ছেলে মরতে বসেছে। এমন বলবেন না, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে, আমি আমার ড্রাইভারকে বলছি তাকে হসপিটালে নিয়ে যেতে। আমার ক্লাস শেষ হলে আমি হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে নিব। তারপর কয়েকজন ধরাধরি করে পাগলটিকে গাড়িতে তুললো। ফাতেমা ও মায়া পাগলটির সাথে হসপিটালে গেল। গাড়ি হসপিটালের সামনে এসে থামলো। ফাতেমা তাড়াতাড়ি করে ওয়ার্ড বয়কে ডেকে পাগলটিকে হসপিটালের ভিতরে নিয়ে গেল এবং ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলো। কি হয়েছে ওনার? একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন। সরি, আমরা এটাও করতে পারবো না গো, এটা পুলিশ কেস, আগে পুলিশকে ইনফর্ম করেন। আপনি যদি চিকিৎসা শুরু না করেন তাহলে আমি আমার ভাইকে ডাকতে বাধ্য হব। আর আমার ভাইকে জানেন? রেহান। বাবা হলো দেশের টপ বিজনেসম্যান সিরাজ চৌধুরী। ফাতেমার এই কথা বলাতে ডাক্তাররা চমকে গেল এবং তাড়াতাড়ি করে পাগলটির চিকিৎসার জন্য আইসিইউতে নিয়ে গেল। ফাতেমা ও মায়া বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। তারপর পাগলটির চিকিৎসা করে একটি কেবিনে রাখা হয়েছে। ডাক্তার বলেছে সে এখন বিপদমুক্ত। এটা শুনে ফাতেমা ও মায়া স্বস্তি নিঃশ্বাস ফেলেছে। পাগলটিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলেই ঘুমিয়ে আছে। মায়া ও ফাতেমা সেই কেবিনে এক চেয়ারে বসে আছে। কিছু সময় বাদে সেখানে উপস্থিত হলো ভার্সিটির ম্যাম বৃষ্টি। বৃষ্টিকে দেখে উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? যতই হোক আমার গাড়ির সাথেই তো হয়েছে, সেই সুবাদে তাই দেখতে আসাটা আমার কর্তব্য। আপনার তো কোনো দোষ ছিল না, সব দোষ আমার। এসব বাদ দিন তো, ডক্টর তার ব্যাপারে কি বললো? সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত, কয়েকদিন বেড রেস্টে থাকলেই সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় তার তো থাকার জায়গা নেই, রাস্তায় থাকবে কিভাবে? সেটাই তো চিন্তা করছি আমি। বৃষ্টি কিছু সময় ভেবে ফাতেমাকে বলল, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি একটা উপদেশের কথা বলছি। আরে না ম্যাম, কি মনে করব, আপনি বলেন। তুমি এক কাজ করো, কয়েকদিনে একে তোমার বাসায় নিয়ে যাও। আমার বাসায়? ফাতেমা অবাক হয়ে বলল, হ্যাঁ, তোমার বাসায়। আমার মতো তোমার বাসায় গেলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফাতেমা কিছু সময় ভাবার পর বলল, ঠিক আছে ম্যাম। তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো? বাড়িতে কিন্তু তোর ভাই আর আঙ্কেল, তোর বাবা আছে, ওরা তো রাগ করবে। সেই সব আমি ম্যানেজ করে দিব। আরও কিছু সময় কথা বলে বৃষ্টি চলে গেল। বিকালে ফাতেমা ও মায়া মিলে পাগলটিকে নিয়ে বাসা দিকে রওনা হলো। বাংলাদেশের সবচেয়ে উচ্চতর বংশের নাম চৌধুরী, আর এই চৌধুরীটা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় দেখা যায়। তার মধ্যে একটা বিজনেসম্যান সিরাজ চৌধুরী। বংশের যাবতীয় পাওয়ার তেমন ক্ষমতা তেমনই বড়লোক। সিরাজ চৌধুরী ড্রয়িং রুমে বসে চা পান করছিলেন। তখনই সেখানে ফাতেমা, মায়া ও পাগলটি প্রবেশ করলো। ফাতেমা, তুই এ কাকে ধরে আনছিস? দেখ তো, পাগল বলে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, ও পাগলই। তুই বাসায় পাগল ছাগল কবে থেকে দিয়ে আসা শুরু করলি? বাবা, ওই পাগলটার জন্য তোমার মেয়ে আজ বেঁচে গেছে। ওর চিকিৎসার খরচ তো আমাকে বহন করা লাগবে, তাই না? তারপর ফাতেমা ভার্সিটির ঘটে যাওয়া সকল ঘটনা তার বাবাকে খুলে বলল।
বাট এই পাগল কি তোকে বাঁচিয়েছে তাই তার চিকিৎসা করছিস, তাই বলে তুই কি বাসায় এনে তুলবি? বাবা মেয়ের কথায় পাগলটি বুঝলো না। সে গিয়ে টেবিলের উপর রাখা চায়ের কাপটার দিকে চুমুক দিতে লাগলো। এটা দেখে সিরাজ চৌধুরী লেগে গেলেন এবং বললেন, দেখ দেখ তোর পাগলিটা কি করছে, আমার চায়ের কাপে সে চুমুক দিচ্ছে, ছি 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 ছি। ফাতেমা পাগলটিকে কি বলে ডেকে নিষেধ করবে বুঝতে পারল না, কারণ আজ পর্যন্ত তার নামই জিজ্ঞাসা করেনি। পাগলটি গিয়ে সোফার উপরে বসে যায়। অমনি লাফ দিয়ে উঠে দাঁড়ালো। তারপর কি ভেবে যেন সোফার উপরে গিয়ে দাঁড়ালো এবং শুরু করলো লাফালাফি। এই কি করছিস তুই? হ্যাঁ, আমার এত দামি সোফার উপর তুই এইভাবে লাফাচ্ছিস কেন? আরে ফাতেমা, এ তুই কাকে ধরে নিয়ে আসছিস? এই পাগল তো বাড়ির অবস্থা শেষ করে দিবে। সিকিউরিটি, সিকিউরিটি। সিরাজ সাহেব রেগে সিকিউরিটিকে ডাকতে লাগলো। সাথে সাথে 2 জন গার্ড চলে আসলো। এই পাগলটাকে গিয়ে বাইরে ফেলে দিয়ে আয়। আরে না বাবা, তুমি এটা করো না, আমি সব দেখেছি। ফাতেমা এটা বলে পাগলির কাছে গেল। তারপর হাত ধরে সোফা থেকে নামালো। পাগলটিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলল। কেন জানি না পাগলটাও ফাতেমার কথা বুঝতে পেরে হয়তো চুপ করে দাঁড়িয়ে রইল। প্লিজ প্লিজ বাবা, মাত্র তো কয়েকদিন, একটু সহ্য করে নাও। তুমি তো জানো তোমার মেয়ে কারোর উপকার কাঁধের উপর রাখে না, তার প্রতিদানটা না দিয়ে। হ্যাঁ জানি, তাই বলে এখন এই পাগলটাকে আমাদের সাথে রাখতে হবে? প্লিজ বাবা, 2 দিন কিংবা 4-5 দিন। ঠিক আছে, তোর যা ইচ্ছা কর গিয়ে। তোর ভাই আজ রাতেই আমেরিকা থেকে দেশে ফিরে আসবে, তারপর যা কিছু বলার তার সাথেই বলিস। ঠিক আছে বাবা। ফাতেমা পাগলটিকে নিয়ে উপরে চলে গেল। তারপর নিজের পাশের রুমে পাগলটিকে রাখলো এবং অনেক কিছু বুঝিয়ে দিল। পাগল মানুষ কিছু বুঝবে না তবুও। তোমার নাম কি? আমার তো জানা হয়নি। নাম? এটা বলে পাগলটি ভাবতে লাগলো, কিছুই বলল না। বুঝতে পারছি তুমি তোমার নাম জানো না। ঠিক আছে, আমি তোমার নাম দিচ্ছি। তাতে বা কিছু সময় ভেবে বলল, আজ থেকে তোমার নাম তানভীর। ঠিক আছে? হুম। তুমি এখন ওই রুমের মাঝে থাকবে, কোথাও যাবে না। আমি এখনই আসছি। ফাতেমা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। তারপর মায়ের সাথে কিছু সময় কথা বলে তাকে বিদায় জানালো। এরপর নিজের রুমে এসে ফ্রেশ হলো। ড্রয়িং টেবিলে বসে আছে সিরাজ চৌধুরী নিজের মেয়ের ফাতেমার জন্য। কিছু সময় পর ফাতেমা নিচে নেমে আসলো, কিন্তু সাথে তানভীরকে নিয়ে। তুই ওরা সাথে করে নিয়ে আসলি কেন? বাবা, ও আমাদের সাথে খাবে। কি? অসম্ভব, একটা পাগলের সাথে আমি বসে খেতে পারবো না। বাবা, তুমি তোমার মেয়ের জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না? তাই বলে এইসব? কিছুদিন মাত্র। ফাতেমা তানভীরকে একটা চেয়ারে বসিয়ে নিজেও পাশে চেয়ারে বসলো। ফাতেমা নিজে তানভীরের প্লেটে খাবার দিতে লাগলো। খাবার পেয়ে তানভীর 2 হাত দিয়ে গপ গপ করে খেতে লাগলো। এটা দেখে সিরাজ চৌধুরীর বমি বমি ভাব চলে আসলো। ফাতেমা, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। ফাতেমা তার বাবার কথা শুনে তানভীরের হাতে বাড়ি মারলো। তারপরে দেখিয়ে দিল কিভাবে খেতে হয়। ও পাগল কত সময় ঠিক থাকবে। কিছু সময় বাদে আবারও আগের মতন করতে লাগলো। টেবিলের উপর সব তরকারি এলোমেলো করে ফেললো। এসব কি হচ্ছে বাবা? সিরাজ চৌধুরীর ছেলে রেহান এসে উক্ত কথা বলল। রোহান, তুই আসছিস? দেখ, তোর বোন পাগল ছাগলকে তুলে নিয়ে আসছে আর এসে কি কাণ্ড কারখানা করছে। ফাতেমা, এইসব কি? সরি ভাইয়া, প্লিজ তুমি কিছু বলো না। তুমি বললে কিন্তু আমি অনেক রাগ করব। তারপর দেখো আমি তোমার সাথে কথা বলবো না। রেহান কিছু বলার আগেই ফাতেমা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেললো, যা দেখে রেহান হেসে দিল। আচ্ছা ঠিক আছে, কিছুই বলবো না। এখন হ্যাপি তো? একদম। তো তুই একে কেন নিয়ে আসছিস? সব পরে বলবো, এখন তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খাবো। ওকে, খাবার টেবিল পরিষ্কার করে খাবার দে। রেহান কাজের লোককে কথাগুলো বলে তানভীরের দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। সিরাজ তো কিছুটা রেগে না খেয়ে উপরে চলে গেল। ফাতেমা পাগলটিকে মানে তানভীরকে কিছুটা খাইয়ে তাড়াতাড়ি তার রুমে দিয়ে আসলো। বাড়িতে যারা কাজের লোক ছিল এইগুলো দেখে তো তারা অবাক হয়ে গিয়েছে। শোনো, একদম কিছু করবে না, এখন তুমি এখানে ঘুমিয়ে পড়ো। বিছানা দেখিয়ে বলল ফাতেমা। শুয়ে দিয়ে দরজা হালকা চাপিয়ে দিয়ে নিচে চলে আসলো। তারপর সকালে ফাতেমা তানভীরের রুমে এসে দেখে রুমের অবস্থা খারাপ করে ফেলেছে। এটা দেখে ফাতেমা অনেক অবাক, কারণ এক রাতের মধ্যেই রুমের অবস্থা পাল্টে গেছে। তানভীর সব এলোমেলো করে ফেলেছে। তানভীর, এসব তুমি কি করছো? ঘরের তো 12টা বাজিয়ে ফেলেছো। তোমাকে তো কিচ্ছু বলে লাভ নেই, তুমি গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, তোমাকে নিয়ে আমি মার্কেটে যাব। তানভীর পুরোটা না বুঝলেও হাত মুখ ধোয়া ঠিকই বুঝলো, কিন্তু এখানে হাত মুখ ধোয়ার জায়গা কোথায় সেটাই খুঁজে পেল না। তাই ফাতেমার দিকে তাকিয়ে রইল।
ফাতেমা সেটা বুঝতে পেরে তানভীরকে নিয়ে ওয়াশরুমে গেল এবং কি কি করতে হবে সব দেখিয়ে দিল। সবকিছু শেষে খাওয়া দাওয়া করে ফাতেমা আর তানভীর মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল। ফাতেমা প্রথমে একটা বড় মলে প্রবেশ করলো, তারপর জেন্টস সাইডে গিয়ে একটা দোকানে প্রবেশ করলো এবং তানভীরের মাপ অনুযায়ী বিভিন্ন পোশাক দেখাতে বলল। দোকানদার বিভিন্ন রকমের পোশাক দেখাতে লাগলো আর ফাতেমা চয়েস করতে লাগলো। একদিকে তানভীর ঘুরে ঘুরে দোকান দেখতে লাগলো, সেই গালে হাত দিয়ে এটা ওটা দেখছে। ফাতেমা একটি ড্রেস চয়েস করে তানভীরকে ডাকলো এবং বলল এগুলো পরে আসতে, কিন্তু তানভীর বুঝতে পারলো না কি করবে। তাই ফাতেমা হাত ধরে তানভীরকে ট্রায়াল রুমে নিয়ে গেল এবং পোশাকগুলো পরে আসতে বলল। ফাতেমা বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর তানভীর একটি সুন্দর ড্রেস পরে বেরিয়ে আসলো, যা দেখে ফাতেমা ক্রাশ খাওয়ার মতন। তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন চুলদারি কাটলে যে কোনো মেয়ে তোমাকে দেখলেই পছন্দ করে ফেলবে, কেউ বলতেই পারবে না যে তুমি একটা পাগল। ফাতেমা কথাগুলো বলে হাত ধরে দোকানে গেল এবং জিনিসগুলো কিনে নিল। তারপর মল থেকে বেরিয়ে নিজের ড্রাইভারকে একটু সেলুনে নিয়ে যেতে বলল। ড্রাইভার কিছু সময় গাড়ি চালিয়ে একটি বড় সেলুনের সামনে দাঁড় করালো গাড়ি থেকে নেমে ফাতেমা ও তানভীর সেলুনের ভিতরে গেল। তানভীর কিছুই বলছে না, শুধু চুপ করে দেখে যাচ্ছে ফাতেমা কি করছে। ভাইয়া একটু এইদিকে আসবে, একটা সেলুনের লোককে বলল ফাতেমা। ফাতেমার কথা শুনে একজন লোক এগিয়ে আসলো এবং বলল, জি আপু বলেন। এনাকে সুন্দর করে চুল সাইজ করে দিন আর আমি যেভাবে বলছি সেভাবে কেটে দিন। লোকটি তানভীরকে নিয়ে একটি চেয়ারে বসালো, তার চুল কাটতে লাগলো। তানভীর নড়াচড়া করতে লাগলো, যা দেখে লোকটি নিষেধ করলো, কিন্তু তবুও শুনিয়ে নিয়ে। আপু ওনাকে নড়াচড়া করতে নিষেধ করুন, নয়তো পরে সমস্যা হবে। তানভীর বেশি নড়াচড়া করো না, তাহলে কিন্তু আমি রাগ করবো। ফাতেমার কথা শুনে তানভীর নড়াচড়া বন্ধ করে দিল এবং চুপ করে বসে রইল। তারপর লোকটি ফাতেমার বলা কথা অনুযায়ী সুন্দর করে চুল কাটিং করে দিল, দাড়িকেও সুন্দর করে কেটে দিল। এখন তানভীরকে নায়কের চেয়ে কম লাগছে না। ফাতেমা তো তানভীরকে এই রূপে দেখে অবাক হয়ে গেছে। বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তো ভাবতেই পারিনি পাগলের রূপের আড়ালে এমন সুন্দর চেহারা ছিল। ফাতেমা বিল মিটিয়ে দিয়ে তানভীরকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় প্রবেশ করার সাথে সাথে সিরাজ চৌধুরীর সামনে পড়লো দুজন। কিরে তুই ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? এই তো আব্বু, একটু বাইরে গিয়েছিলাম ওর পোশাক আশাক চুল দাড়ি সাইজ করে আনতে। তোর কাজ কারবার দেখলে আমার শরীর জ্বলে যাচ্ছে। এবার সিরাজ চৌধুরী তানভীরের দিকে তাকালো, কিছু সময় গভীরভাবে তাকিয়ে রইল, তারপর কিছু একটা চিন্তা করে লাগলো। একে মনে হচ্ছে আমি খুব ভালো করে চিনি, কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। আরে বাবা, তুমি একে কোথায় দেখবে? তুমি যা ভাবছো হয়তো ভুল ভাবছো। হয়তো বা। তারপর সিরাজ চৌধুরী ফাতেমাকে কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আমাকে সত্যি খুব ক্ষুধা লাগছে। এটা শুনে তানভীর অনেক খুশি হয়ে গেল এবং আস্তে আস্তে উপরে চলে গেল। ঢাকা ভার্সিটির নতুন ভারপ্রাপ্ত ভিপির নাম সান, সাইফুলের ছোট ভাই। 3 বন্ধু আজকে স্পেশালভাবে ভার্সিটিতে আসলো, কারণ এইখন ভার্সিটির ভিপি সান। আগে তো 3 জনের পর মাটিতে নামতোই না মনে হয়, এখন তো আরও নামবে না। 3 জন নিজেদের ক্লাসে গিয়ে সবার সামনে বেঞ্চে বসলো। তারা 3 জন বিভিন্ন গল্প করতে লাগলো। কিছু সময় বাদে বৃষ্টি প্রবেশ করলো, যাকে দেখে সবাই সম্মান দিয়ে দাঁড়ালো। বৃষ্টি যথা নিয়মে ক্লাস শুরু করলো। একটা লেকচার সবাইকে বোঝাতে ছিল, তখনই খেয়াল করলো সামনের বেঞ্চের 3 জন নিজেদের মাঝে কথা বলছে। এটা দেখে বৃষ্টি নিজের কলম তাদের গায়ে ছুঁড়ে মারলো। এই যে 3 জন, দাঁড়াও। আমরা ম্যাম। হ্যাঁ, তোমাদেরকেই বলছি। বৃষ্টির কথা শুনে তারা 3 জন উঠে দাঁড়ালো। ক্লাসে এত কথা হচ্ছে কেন? আসলে ম্যাম, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ছিল। কি এমন কথা শুনি যে আমার ক্লাসে তোমরা বকবক করছো? সেটা আপনাকে বলতে বাধ্য নয়। এটা শুনে বৃষ্টি খুব রেগে গেল, নিচের বেত নিয়ে তাদের সামনে গেল। একে তো ক্লাসে কথা বলছে, আবার বৃষ্টির মুখে মুখে তর্ক করছে। হাত পাতো। পারবো না আমরা। হাত পাতো, না হলে এর থেকে কঠিন শাস্তি দিব। দেখুন, অযথা আমাদের মারবেন না, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আবার মুখে মুখে তর্ক? হাত পাততে বলেছি। দেখুন, আমি কিন্তু এখন এই ভার্সিটির ডিপি, তাই আমার আর আমার বন্ধুদের মারলে আপনার চাকরির 12টা বাজিয়ে দিব। হরি, আমার চাকরি খেয়ে নিও। আলারি, তুমি ক্লাসের বাইরে ভিপি, কিন্তু ক্লাসে নয়, বুঝতে পারছো? তাহলে আপনিও কিন্তু ক্লাসে ম্যাম, বাইরে কিন্তু ম্যাম নয়। এদের কথা যত শুনছে বৃষ্টি ততই রেগে যাচ্ছে। এদের কথা না শুনে বৃষ্টি নিজের বেত দিয়ে ওদের হাতের উপর মারতে লাগলো, যা দেখে ক্লাসের বাকিরা মুচকি মুচকি হাসছে। তারা 3 জন অন্যদিকে তাকাতে সবাই চুপ হয়ে গেল।
বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, গেট আউট। তিনজন খুব অপমানিত হলো। তিনজনকে দেখলেই বোঝা যাচ্ছে যে তারা খুব রেগে আছে। আপনি একদম ভালো করছেন না, এর মাসুল আপনাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। আবার কথা বলছো, যাও বেরিয়ে। পরের বার থেকে যেন আমার ক্লাসে তোমাদের না দেখি, অপদার্থ কোথাকার। এই ব্যবহারগুলো খুব করে মনে রাখলাম, পরে এর হিসাব নিব। এই কথাগুলো বলে তারা তিনজন বেরিয়ে গেল, আর বৃষ্টি আবার আগের নিয়মে ক্লাস নিতে লাগলো। শান, ম্যাম কিন্তু আমাদের সাথে খুব বেশি বাড়াবাড়ি করতেছে। দেখলেই তো আমাদের মার খাওয়া দেখে ক্লাসে সবাই কেমন মুচকে মুচকে হাসতেছে। চিন্তা করিস না রাফি, এর উচিত জবাব আমি ম্যামকে দিয়েই ছাড়বো। আগে ডিপি এর ভাই ছিলাম, এখন আমি নিজেই ভারপ্রাপ্ত ডিপি। কি করবি তুই? সেটা সময় হলেই দেখতে পারবি, আর তোরা আমার সঙ্গে থাকবি। দোস্ত, ম্যাম কিন্তু সেই সুন্দর, আমরা যদি মেয়েদের সাথে একটু মজা নেই তাহলে কেমন হবে? বুদ্ধিটা ভালো, তাহলে তাই হবে। তিনজন একটা রেস্টুরেন্টে বসে সিগারেট টানছিল আর এসব বিষয় নিয়ে আলোচনা করছিল। তারপর রাত বাজে 12টা। রেহান নিজের রুম থেকে বেরিয়ে বাড়ির নিচেই আসলো। কিছু সময় বাদে একটি গাড়ি এসে থামলো। তারপর সেই গাড়িতে উঠে চলে গেল। গাড়িটি এসে থামলো একটি গোডাউনের সামনে। গাড়ি থেকে নেমে রেহান সেই গোডাউনের ভিতরে চলে গেল। চলে এসেছো রেহান? আপনি যখন ডেকেছেন আসতে তো হবে। তুমি হয়তো খবর পেয়ে গেছো যে আমাদের লোক আস্তে আস্তে গুম হয়ে যাচ্ছে। সেটা আমি আমেরিকা থেকেই জানতে পেরেছি, তাই তো খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসলাম। তাহলে কিছু একটা তো করো, না হলে দিন দিন এমন হলে আমাদের কাজ সব বন্ধ হয়ে যাবে। চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নেব। আজকে রাতের ড্রাগস ডিলটা খুব সাবধানে করতে পারলেই ভালো। আমি বলেছি যে তুমি আজকে নিজে এই ডিলটা করে আসো। আমি না গিয়ে জিমকে পাঠালে কেমন হয়? আরে না না, জিম এই লাইনের নতুন, তাই ওকে পাঠাতে হবে না, তুমি নিজেই যাও। জয় চৌধুরীর কথা শুনে রেহান কিছু একটা ভাবলো, তারপর নিজের সম্মতি দিল ডিলটা করতে যাওয়ার। আরও কিছু সময় কথা বলে ড্রাগস নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। তুই যতই আমার থেকে বড় খেলোয়াড় হোস না কেন, আমার কাছে তুই বাচ্চাই থাকবি। আমি শুধু আড়াল থেকে দেখে যাব। চারপাশে শুনছান নীরবতা, চারপাশে ঝিঝি পোকার ডাক। পরিবেশটা এত নিস্তব্ধ হয়ে আছে যে মনে হচ্ছে ভুতুরে পরিবেশ। রেহান গাড়ি চালিয়ে সেই পাহাড়ি এলাকায় চলে আসলো, সাথে তার কিছু লোক। কাঙ্ক্ষিত জায়গায় এসে দেখলো যে আগে থেকে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে ডিলটি করার জন্য। টাকা আনছিস তো? টাকার চিন্তা তোর করতে হবে না, তুই মাল আনছিস নাকি সেটা বল। আজ পর্যন্ত এই রিহান কাউকে ঠকায়নি, আর না তোকে কোনোদিন ঠকাবে। সেটা হলেই ভালো, তাড়াতাড়ি আমাকে মাল দেখাতো। সুটকেস করে ড্রাগস দেখাতে লাগলো, যা দেখে অজানা ব্যক্তি অনেক খুশি হয়ে গেল। বাহ, সব ঠিক আছে দেখছি। আমি যেমন বলেছিলাম তেমন আছে তো? হ্যাঁ, এখানে সব আছে। তোর টাকাটা দেখি। লোকটি ইশারা মাত্রই একজন টাকার ব্যাগ নিয়ে এসে দেখালো। তারপর দুজনের কিছু কথা বলে ব্যাগ পাল্টে নিল। দুজন যখন চলে যেতে যাবে তখনই সেখানে এক অজানা ব্যক্তি মোটর বাইক নিয়ে হাজির হলো, যার পুরো শরীর কালো হুড্ডি দিয়ে ঢাকা, মুখে ড্রাগন মাস্ক। কে সে চেনা খুবই মুশকিল। আরে এত তাড়া কিসের? আমি কেবল আসলাম, একটু কথা বলি, তারপর না হয় তোরা যাবি। অচেনা এমন ব্যক্তিকে দেখে তারা সবাই অবাক হয়ে গেল। কে তুই, আর এখানে কি করছিস? আরে অপেক্ষা কর, তোদের সাথেই কথা বলতে আসলাম, এখন পরিচয় জেনে যাবে। রোহানের সাথে এত কথা কিসের? মেরে দিলেই তো পারো, অপর ব্যক্তিটি বলল। মারার কথা বললে কি মারা হয়ে যায়? আচ্ছা, যেই কারণে এত রাতে নিজের ঘুম নষ্ট করে তোদের সাথে দেখা করতে আসলাম সেটা বলেই ফেলি। কথা শুনতে আমরা বাধ্য নই। কথাটি হয়তো অজানা ব্যক্তিটির পছন্দ হয়নি, তাই নিজের বন্দুক বের করে হঠাৎ একজনকে শুট করে দিল। সাথে সাথে সেই লোকটি মাটিতে পড়ে মারা গেল। এমন ঘটনা দেখে সবাই চমকে গেল। তোর সাহস তো কম নয়, আমাদের সামনে আমাদের লোককে মারছিস। আমার সাহসের তোরা কিছুই দেখিসনি। এখন আমার কথা মন দিয়ে না শুনলে তোদের একটা কেউ আস্ত রাখবো না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস হাঁ করে? এই শালাকে এক্ষুনি গুলি করে ঝাঁঝরা করে দে। রেহানের কথা শুনে তার লোকগুলো যখনই বন্দুক বের করে গুলি করতে যাবে সে সময় হঠাৎ কোথা থেকে গুলি এসে তাদেরকেই ঝাঁঝরা করে দিল। এমন কাণ্ড দেখে যে লোকটি ডিল করতে এসেছিল রেহানের সাথে, সে ভয় পেয়ে গেল। রিহান, সে যা বলতে যাচ্ছে সেটা শোনো। অজানা লোকটি মুচকি হাসলো, তারপর বলতে লাগলো, তোরা যদি তোদের ব্যবসার 90% শেয়ার আমাকে দিস
তাহলে আজ এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে। আর না হলে মৃত্যুর টিকিট আমি কেটে রেখেছি তোদের জন্য। কে রে তুই যে তোকে 90% শেয়ার দিতে হবে? ছদ্মবেশী কিলার এমকে। এই কথা বলে এমকে শীষ বাজালো, সাথে সাথে গুলি এসে বাকি লোকদের ঝাঁঝরা করে দিল। শুধু বেঁচে রইল রেহান। তুই না, আপনি তো অনেক আগেই মারা গিয়েছিলেন, তাহলে বেঁচে ফিরলেন কিভাবে, তাও এতদিন পর? আমাকে মারা এতটাও সহজ নয়, বুঝলি রে গাধা। তো আমাকে কি 90% শেয়ার দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে আপনাকে আমি 99% শেয়ার দেব, তবুও আমাকে জানে মারবেন না। ঠিক আছে, তাছাড়া তোকে এমনিতেও জানে মারবো না, কারণ তোর বাপের সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে যে সেইগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ করতে হবে। আমার বাবার সাথে আপনার কিসের সম্পর্ক? এটা তোর বাবা সিরাজ চৌধুরীকে জিজ্ঞাসা করবি আজকে। এমকে রেহানকে আরও কিছু কথা বলে সেখান থেকে বাইক টেনে চলে গেল। তার পাশে পড়ে রইল লাশ আর রক্ত। এ যেন এক ভয়ঙ্কর জায়গা, যেখানে রেহান একলা দাঁড়িয়ে আছে। রেহান এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জায়গা থেকে তাড়াতাড়ি নিজের গাড়ি করে পালিয়ে চলে গেল। লাশ আর টাকাগুলো সেখানে পড়ে রইল। লাশগুলো হয়তো শিয়ালের পেটে যাবে। মিসা সওদাগরের সামনে রেহান বসে আছে। ভয়ে তার ঘাম ছুটে যাচ্ছে এবং থরথর করে কাঁপছে। কি হলো রেহান, তোমার মতন সাহসী ছেলে এমন থরথর করে কাঁপছে কেন? কি বলবো আঙ্কেল, আমার সামনে যেন মনে হচ্ছিল একজন যমদূত নেমে আসছিল। কি হয়েছে খুলে বলবে তো আজ? তাছাড়া আজ তো তোমার একটা ডিল করার কথা ছিল, সেটা কি শেষ হয়েছে? আরে না আঙ্কেল, সেই ডিলটা করতে গিয়েই তো এত বড় কাহিনী। আগে তুমি পানি খেয়ে নিজেকে শান্ত করো, তারপর সব ঘটনা খুলে বলো। তারপর রেহান টেবিলের উপর রাখা পানি ঢকঢক করে গিলে খেলো। ছদ্মবেশী কিলার এমকে। এই কথা শুনে মিসা ভাবনায় পড়ে গেল। কি হয়েছে তারপর? রিহান তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, যা শুনে সবার চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি হলো আঙ্কেল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? রেহানের কথা শুনে মিসা নিজেকে স্বাভাবিক করে রাখলো। তেমন কিছু না, এমন ছোটোখাটো ব্যাপারে এত ভয় পেলে চলে? তুমি তো আমেরিকা সহ বাংলাদেশের সকল মাফিয়াদের কাঁপিয়ে বেড়াও। হ্যাঁ আঙ্কেল, কিন্তু আজ যে আমার সামনে এসেছিল তাকে দেখে আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আরে ব্যাপার না আঙ্কেল, আমি যদি এই এমকে নিজের সামনে পাই তাহলে নিজ হাতে গুলি করে মারবো। ঠিক আছে মেরো, এই না হলে আমার ভাতিজা। একসময় আমার আর তোমার বাবার নাম শুনে পুরো দেশ কাঁপত, তার ছেলেকে না ভয় পাবে? মোটেও না। ও হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, এমকের সাথে বাবার কি সম্পর্ক? শুধু তোর বাবার সাথে না, আমার সাথেও খুব গভীর সম্পর্ক রয়েছে। কে এই এমকে? এমকে হলো। তারপর কে এমকে সেটা জানার জন্য রেহান অধীর আগ্রহে তার আঙ্কেল মিস্টার সওদাগরের দিকে চাইয়ে আছে। নিজের ভাতিজার দিকে তাকে বুঝতে পারলো যে সে এমকে সম্পর্কে জানতে খুবই আগ্রহী। কি হলো আঙ্কেল, থেমে গেলেন কেন, বলেন। ঠিক আছে বলছি, কিন্তু তার আগে এটা শুনে রাখো যে এর ব্যাপারে তোমার বাবাকে আগে কিছু বলবে না। যা কিছু করবে তুমি নিজেই করবে। ঠিক আছে আঙ্কেল। আমেরিকার যে কোম্পানিটি টপ লেভেলে আছে সেটার মালিক তো তুমি এখন, কিন্তু এর আগে ছিল এই এমকে, আর সে হলো তোমার বাবার বস সালাম চৌধুরী একমাত্র ছেলে মাহিম চৌধুরী। একসময় এই সালাম চৌধুরীকে তার পরিবার সহ আমি মেরে ফেলেছিলাম, কিন্তু কোনো রকমে মাহিম বেঁচে যায় এবং তোমার বাবা তাকে মানুষ করে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং মাহিম হয়ে উঠে একসময় ছদ্মবেশী কিলার এমকে। তোমার বাবার আরেকটি লোভ ছিল যে চৌধুরী ইন্ডাস্ট্রি আজ বড় করা এবং দেশের মাঝে টপ করা। মাহিমকে দিয়ে সেটিও করিয়ে নেয় এবং আমেরিকাও টপ লেভেলের বিজনেসম্যান হয়ে যায়। কোনো রকমে মাহিম আমাদের কথা জানতে পেরে যায়, মানে আমার কথা, এবং আমার ছেলেকে মেরে ফেলে। তারপরে প্ল্যান করি মাহিমের বিয়ের দিন আমরা তাকে এবং তার স্ত্রীকে মেরে ফেলি, কিন্তু ভাবতেও পারিনি যে এতদিন পর সে ফিরে আসবে প্রতিশোধ নেওয়ার জন্য। ও আচ্ছা, সবই বুঝলাম। এখন তোমার একটাই কাজ, আর সেটা হলো এমকে খুঁজে বের করে তাকে হত্যা করা। সেটা তো করবই, আমার 100 কোটি টাকার লস করিয়েছে, এর প্রতিশোধ নিতে হবে। তাছাড়া আমার মনে হচ্ছে যে এতদিন আমাদের লোকগুলোকে যে মারতেছিল সে আর কেউ না, এই এমকে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। আচ্ছা আঙ্কেল, এমকে এর মানে মাহিমের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, তোমার বাবার কাছে আছে, বিশেষ করে তার পুরনো লাইব্রেরিতে। ঠিক আছে, আমি খুঁজে বের করে নেব। হ্যাঁ, আর আজকের ঘটনা তোমার বাবাকে জানতে দিও না। ওকে। তারপর রেহান মিসাকে বিদায় জানিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরদিন সকালে ফাতেমা তানভীরকে নিয়ে ভার্সিটির জন্য রওনা দিল। মাঝপথে মায়াও তাদের সাথে যুক্ত হলো।
কি রে ফাতেমা, তোর সাথে এই হ্যান্ডসাম ছেলেটা কে? আমাদের দুলাভাই নাকি? কি যা তা বলছিস, বুঝে শুনে বল। কি বুঝে শুনে বলবো? তুই তো কোনোদিন কোনো ছেলের সাথে ঘুরিস নি, কিন্তু সেই তুই আজ হ্যান্ডসাম একটা ছেলেকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছিস, সেটা বড় ভাবার বিষয়। আরে গাধি, ছেলেটাকে ভালো করে দেখ। এবার মারা ছেলেটিকে ভালো করে দেখতে লাগলো। তারপর ফাতেমাকে বলল, হ্যাঁ, কেমন যেন চেনা চেনা লাগছে, কোথাও যেন আগে দেখেছি। আরে গাধা, এইটা হলো তানভীর, চিনতে পারছিস না? তানভীর? এই নামে তো চিনি বলে মনে হচ্ছে না। ও, তুই আবার তানভীরকে চিনবি কিভাবে? আরে এটা হলো সেই যাকে আমাদের বাসায় রাখছিলাম। কি কি এমন করলি যে এই কয়দিনে এত সুন্দর হয়ে গেল আর হ্যান্ডসাম? আরে সে আগে থেকে হ্যান্ডসাম ছিল, কিন্তু পাগলের মতো শরীর চর্চার কেউ নেই, বা সে করবে কি করে, তাই অমন লাগতো। একদিক থেকে ভালোই হয়েছে। এইভাবে তারা বিভিন্ন কথা বলতে বলতে ক্লাসের দিকে গিয়ে বসলো। আর পাগলটা চুপ করে তাদের কথা শুনতে লাগলো এবং জানালার কাছে গিয়ে বাইরে দেখতে লাগলো। সকালে নাস্তা করে নিজের গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বৃষ্টি। গাড়ি চলা অবস্থায় ব্যাক মিরারে তাকিয়ে দেখলো একটি কালো গাড়ি অনেকক্ষণ থেকেই ফলো করছে। আরও কিছু সময় লক্ষ্য করে শিওর হলো যে গাড়িটা তাকেই ফলো করছে। বৃষ্টি এত কিছু খেয়াল না করে ভার্সিটিতে চলে আসলো। গাড়ি থেকে নেমে ভার্সিটির ভিতরে যেতে লাগলো। তখনই ফাতেমার সঙ্গে তার দেখা হলো। কি ব্যাপার ফাতেমা, কেমন আছো? ভালো ম্যাম, আপনি? ভালো। তো সেই পাগলটির কি অবস্থা এখন? এই তো ম্যাম, আমার পাশে দাঁড়িয়ে আছে। পাগল বলবেন না, ওর নাম তানভীর। বাবা, খুব ভালো তো। আর এই কয়েকদিনে সে অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো আর পাগল ভাব নেই। আমি বলেছি তানভীরকে তোমার সাথে রেখে দাও, তাহলে হয়তো সে সুস্থ হয়ে যেতে পারে। যেটা করার সেটা করার চেষ্টা করব ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসে যাও, আমি এখন আসি। ওকে ম্যাম। বৃষ্টি সেখান থেকে চলে গেল। আর মায়া বলতে লাগলো, এটা তুই কি বলছিস? তুই তানভীরকে তোর সাথে রাখবি মানে? আরে বাদ দে, এখন ক্লাসে চল। তোর মতিগতি আমি কিছুই বুঝি না। তানভীর ঘুরে ঘুরে ভার্সিটির ভিতরটা দেখতে লাগলো এবং মায়ার আদেশে কিছু দিতে লাগলো। তানভীরকে দেখে মনে হচ্ছে আজ খুবই খুশি। তানভীর খুশি হবে না কেন? আজ তাকে কেউ ডিস্টার্ব করছে না, আর না সে 3 বদমাস ছেলে তাকে এসে জ্বালাতন করছে। বাড়িতেই কেউ নেই, অফিসের জন্য একটু বাইরে গেছে। আর ফাতেমা তো ভার্সিটিতে। তার বাবার রুম থেকে চাবি নিয়ে চুপি চুপি পুরানো লাইব্রেরি গেল। তালা খুলে ভিতরে প্রবেশ করেই বুঝতে পারলো যে অনেক দিন থেকে এখানে কেউ আসে না। চারপাশে মহাকাশা জাল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করলো রেহান। চারপাশে অনেক ধুলো পড়ে আছে। ভিতরে প্রবেশ করলো, চারপাশে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাওয়ার মোটেও সহজ ছিল না। কারণ এই রুমে অনেক দিন থেকে পড়ে আছে, চারপাশে ইঁদুরে ঘোরাঘুরি করছে, অনেক পোকামাকড় রয়েছে। না জানি সে তো কালকে ইঁদুরের পেটে গেছে কিনা। ভালো করে খুঁজতে খুঁজতে একটি পুরানো ফাইল হাতে পেল। সেটা ঝেড়ে ফাইলটি খুললো। তারপর আস্তে আস্তে উঠিয়ে দেখতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল না। এক এক করে অনেকগুলো ফাইল ঘেটে দেখলো। হঠাৎ আলমারির সবচেয়ে উপরে থাকা একটি ফাইলে তার চোখ বাঁধলো। সেটি কোনোরকম পারলো। তারপর ফাইলটি খুলে কয়েকটি ছবি তার হাতের লাগান পেল। সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ একটি যুবক ছেলের ছবি তার হাতে আসলো। এই ছবিটা মনে হচ্ছে আমি কোথাও দেখেছি, কিন্তু আমার সঠিক খেয়াল হচ্ছে না। এইটা হয়তো মাহিম আঙ্কেলকে দেখিয়ে এটা শিওর হতে হবে যে এটা মাহিম নাকি। তারপর সব কিছু ঠিক করে রেখে সেই পুরনো লাইব্রেরি থেকে বেরিয়ে আসলো রেহান। তালা মেরে চাবি নিয়ে নিজের বাবার রুমে আসে, আগের জায়গায় চাবি রেখে দিল। তারপর ছবিটা নিয়ে নিজের বাসা থেকে বেরিয়ে গেল। এখন তার উদ্দেশ্য মিসেস সওদাগরের বাসা। রাতে এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছে বৃষ্টি। সেখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। রাত 12টা বাজে। সুনসান এলাকা দিয়ে নিজের গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎ তার গাড়ি থেমে গেল। অনেক চেষ্টা করে গাড়ি স্টার্ট দিতে পারলো না। তাই গাড়ি থেকে নেমে দেখলো যে গাড়িতে তেল ফুরিয়ে গেছে, তার সাথে গাড়ির চাকার লিক হয়ে গেছে। বৃষ্টি খুব চিন্তায় পড়ে গেল। নিজের ফোন বের করে ড্রাইভারকে একটি অন্য গাড়ি নিয়ে এই জায়গায় আসতে বলল। বৃষ্টি অপেক্ষা করছিল। তখনই চারপাশ থেকে অনেক গাড়ি এসে তাকে ঘিরে ধরল। তারপর নিজের বন্ধুর বার্থডে পার্টি থেকে ফিরতে ফিরতে হঠাৎ বৃষ্টি গাড়ি নষ্ট হয়ে যায়। এই জন্য সে গাড়ি থেকে নেমে নিজের ড্রাইভারকে অন্য গাড়ি নিয়ে আসতে বলে এবং অপেক্ষা করতে থাকে। কিন্তু কিছু সময় বাদে হঠাৎ চারপাশ থেকে কয়েকটি গাড়ি এসে তাকে ঘিরে ধরল। বৃষ্টি চারপাশে নজর বুলিয়ে নিল। গাড়ি থেকে সব বখাটের ছেলেপেলে নেমে আসলো। তাদের মাঝে 3 জনের মুখ খুবই পরিচিত বৃষ্টির কাছে। কেমন আছেন ম্যাম? তো
তোমরা এত রাতে এখানে কেন? আর এসব লোকেদের সাথে তোমরা কি করছো? বখাটেদের সাথে ঘোরাফেরা রাতের বেলা? আরে ম্যাম, আমরা কি কম বখাটে নাকি? তাছাড়া একটা কাজ ছিল, সেই জন্যই এদের নিয়ে আসা। তো যেই কাজ ছিল সেখানে যাও, এখানে কি করছো? আসলে ম্যাম, কাজটা আপনার সাথে। আর এখানে কি যাতা বলছো? তোমাদের সাথে আমার কিসের কাজ? আমাদের সাথে গেলেই বুঝতে পারবেন। আমি তোমাদের সাথে যাব কোন দুঃখে শুনি? আপনাকে সহজে নিয়ে যাওয়া যাবে না, এই জন্যই তো এইসব লোক নিয়ে আসা। দেখো, একদম ভালো হবে না কিন্তু। খারাপ ভালো পরে দেখা যাবে, এখন আমাদের সাথে চলেন তো। চলে যাও, না হলে খুব খারাপ হবে। এই রাহি, এই মালের সাথে এত কথা কিসের? তুলে নিয়ে গেলেই তো পারিস। ভদ্রভাবে কথা বল, না হলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ওরে ওরে, তোরা ম্যামকে রাগিয়ে দিচ্ছিস কেন? ভালোভাবে নিয়ে চল। হ্যাঁ, রাহি ঠিকই বলেছে। তারপর তারা তিনজনও তাদের লোকদের মিলে বৃষ্টিকে জোরাজোরি করতে লাগলো, গাড়িতে তুললো। না চাওয়া সত্ত্বেও বৃষ্টি তাদের সাথে যেতে হলো, কারণ বৃষ্টি একলা তাদের সাথে কোনোভাবেই পারবে না। তবুও বৃষ্টি তাদের সাথে জোরাজোরি করতে লাগলো, কিন্তু কোনোভাবেই পারল না। একসময় শান বৃষ্টিকে অজ্ঞান করে দিল। শালি একটু বেশি জোরাজোরি করতে লাগলো, এখন আর অজ্ঞান হয়ে পড়ে থাক। তারপর তারা সবাই বৃষ্টিকে নিয়ে চলে গেল জঙ্গলের মাঝে, চারপাশে নিরিবিলি জায়গা। সেখানে রয়েছে একটি ছোট্ট কিটির, আর বৃষ্টিকে সেখানে রাখা হয়েছে। চারপাশে কিছু না থাকলেও একটা ভাঙাচোরা খাট রয়েছে, আর বৃষ্টিকে সেখানে শুয়ে রাখা হয়েছে। আশেপাশে তাদের লোক পাহারা দিচ্ছে, আর তিনজন বন্ধু মদপান করছে। কিছু সময় মদ খাওয়ার পর শান বলল, আর কত সময় অপেক্ষা করব? এখন চল একটু মস্তি করে আসি। আরে ভাই সবর কর, একটু বেশি মদ খেয়ে মাতাল হয়নি, তার উপরে না হয় ভালো করে মস্তি কর। আরে চল এক রাউন্ড মেরে আসি, তারপর না হয় আবার মদ খেয়ে বেশি করে এনজয় করব। রাহি একদম ঠিক কথা বলছে, চল জিম, এবার যাই। তিনজন বন্ধু অট্ট হাসিতে মেতে উঠল। সেই কুটির ঘরের ভিতরে গেল, গিয়ে দেখলো বৃষ্টি এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই শালি তো এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে, কি করবি? কি আর করব, তাড়াতাড়ি এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। শালি অনেক দিমাগ, 3-4 রাউন্ড তো মারবই। তারপর রাহির পাশে জার থেকে পানি এনে এসে বৃষ্টির মুখে ছুঁড়ে মারল। সাথে সাথে বৃষ্টির হুঁশ ফিরে আসলো। তার পাশে ভালো করে নজর দিয়ে তাকিয়ে দেখলো সে এক অন্য জায়গায় রয়েছে। তারপর অজ্ঞান হয়ে যাওয়ার আগের ঘটনা তার মনে পড়তে গেল। সাথে সাথে ধরফড়িয়ে উঠে পড়ল। আরে ম্যাম, আস্তে আস্তে উঠুন, চিন্তার কোনো কারণ নেই, আমরা এখন আপনার সাথে কিছু করিনি। তোমরা আমাকে তুলে এনেছো, এত বড় সাহস! আবার আমার সামনে মাতলামি করছো? তোমাদের লজ্জা ঘৃণা বলতে কিছুই নেই? নিজের ভার্সিটির ম্যামের সামনে এইসব করছো? আরে ম্যাম, আমাদের এই সব কিছুই নেই। আর তাছাড়া আমরা একটু মাতলামি করেছি, বেশি তো করব একটু পর। ছেড়ে দেব ম্যাম, কিন্তু একটু পর। আগে আমাদের আপনারে বদলাটা নিয়ে নিই, তারপর আপনাকে ছেড়ে দেব। অপমানের বদলা মানে কি করতে চাচ্ছ তোমরা? তেমন কিছু করবো না ম্যাম, শুধুমাত্র আপনার এই সুন্দরী ফিগারটার সাথে একটু মস্তি করবো। দেখো, তোমরা একদম এসব করার চিন্তা ভাবনা করবে না, তাহলে কিন্তু খুব পস্তাতে হবে। বেশি দরকার হলে আপনাকেও মেরে গুম করে দিব। এমন ভুল করো না, সে যদি জানতে পারে তাহলে তোমাদের একটা ওকে বাঁচিয়ে রাখবে না। কার কথা বলছেন ম্যাম? আপনাকে কেউ বাঁচাতে আসবে না। শুরু করা যাক। তিনজন ঢলতে ঢলতে বৃষ্টির দিকে এগিয়ে যেতে লাগলো। বৃষ্টিতেও ভয়ে জড়সড় হয়ে গেল। এটা দেখে তিনজন হাসিতে ফেটে পড়ল। দেখো, তোমরা আমার কাছে আসার চেষ্টা করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে আমরা দেখতে চাই তোর সাথে কিছু করলে আমাদের সাথে কি খারাপ হয়। তিনজন মাতলামো অবস্থায় বৃষ্টির কাছে চলতে আসলো। বৃষ্টি ভয়ে কান্না করতে লাগলো। তিনজন তখনই বৃষ্টির খুব নিকট। এমন সময় বাইরে থেকে গোলাগুলির আওয়াজ আসলো, যা শুনে বৃষ্টির মুখে হাসি ফুটে উঠলো। আর তিনজন নিজেদের দিকে তাকিয়ে চাওয়াচাই করলো। কি হলো, বাইরে এত গোলাগুলি হচ্ছে কেন? দাঁড়া, আমি গিয়ে দেখছি এই মস্তির সময় কে এসে ঝামেলা করছে। জিম এ কথা বলে বাইরে গিয়ে দেখলো কালো হুডি পরিহিত একজন এসে তার এসব লোকদেরকে মেরে ফেলেছে। গাড়ি থেকে নেমে সে রুমের দিকে এগিয়ে আসতে লাগলো। কোনো কথা ছাড়াই জিমের বাহুতে গুলি করলো। সাথে সাথে জিম পড়ে গিয়ে রুমের মধ্যে পড়লো। কারোর পড়ার শব্দ শুনে বাকি দুজন পিছনে ঘুরে তাকিয়ে দেখলো মাটিতে শুয়ে আছে জিম। এই কে রে তুই? গুলি চালানোর সাহস কোথা থেকে পেলি? এই সাহস আমার বরাবরই আছে, কিন্তু
তোদের সাহস হলো কি করে যে আমার কলিজাকে তুলে নিয়ে আসা? কে রে তোর কলিজা? আর তুই বা কে? ছদ্মবেশী কিলার এমকে, আর তোরা তার কলিজাকে তুলে নিয়ে আসছিস। তুই কিলার পিলার যাই হোস না কেন, এখান থেকে চলে যা, না হলে খুব পস্তাতে হবে। না, তোদের অবস্থা খারাপ না করলে তোরা বুঝবি না যে কে এই ছদ্মবেশী কিলার এমকে। তারপর এমকে দৌড়ে এসে নিজের কোমর থেকে ছুরি বের করে দুজনের পায়ে চালিয়ে দিল। সাথে সাথে তারা দুজনই মাটিতে পড়ে গেল। দুজনের পা কেটে মাটিতে পড়ে গেছে। মাটিতে শুয়ে তারা দুজন কাতরাতে লাগলো। তোর বাপদের জিজ্ঞাসা করিস কে এই ছদ্মবেশী কিলার। উফ, সরি, ভুলেই তো গেছি। তোর বাপ ও ভাইকে তো আমি মেরেছিলাম। আজ তোদের এমন অবস্থায় করে দিয়ে গেলাম, ভবিষ্যতে যেন কোনো মেয়ের সাথে এমন খারাপ আচরণ করতে না পারিস। আর এখনকার ঘটনা যদি তোরা বাইরে কাউকে বলিস তাহলে যতদিন বেঁচে থাকবে সেটা আর হবে না। তিনজন কোনো কথা বলতে পারলো না, শুধু ভয়ে এবং কাতরাতে লাগলো। এমকে গিয়ে বৃষ্টির হাত ধরে তুললো। তুমি ঠিক আছো জান? তোমার মতো একজন কেয়ারিং হাজবেন্ড থাকতে আমার আবার কি হবে? হুম। এটা শুনে এমকে মুচকি আসলো, যা তার ড্রাগন মাস্কের আড়ালে রয়ে গেল। চলে যেতে যেতে বৃষ্টি ওদের তিনজনের উদ্দেশ্য করে বলল, তোদের বলেছিলাম যে আমাকে তুলে নিয়ে যাস না, তাহলে খুব খারাপ অবস্থা হবে। দেখলি তো এখন মরার মতো অবস্থা হয়েছে তোদের। এখন এখানে শুয়ে শুয়ে কাতরাতে থাক তোরা। এটা বলে বৃষ্টির মুখ বাঁকিয়ে এমকে এর সাথে তার মোটর বাইকে উঠে বসলো। চারপাশে পড়ে রইল শুধু লাশ আর লাশ। তিনজন ভিতরে তিনজন রয়ে গেল। হসপিটালের বেডে শুয়ে রাখা হয়েছে রাহি ও সানকে। জিম ঘটনাস্থলে মারা গেছে। দুজনকে দেখতে আসছে রেহান, মন্ত্রী জয় এবং সিরাজ চৌধুরী। তোদের এই অবস্থা কে করলো? একবার তার নাম বল, যেখান থেকে হোক তাকে খুঁজে নিয়ে আসে নির্মম মৃত্যু। এবং সে কোনো সাধারণ মানুষ ছিল না, এক ভয়ানক দানব। মুহূর্তের মাঝেই আমাদের লোককে মেরে ফেললো এবং আমাদের এই অবস্থা করে দিয়েছে। কে করেছে একবার তো নাম বল, আমরা তোর সাথে আছি। ছদ্মবেশী কিলার এমকে। এটা বলে সিরাজ চৌধুরী ভাবনা করে গেল যে মরা মানুষ কিভাবে ফিরে আসতে পারে। হাজার ভেবে কুলকিরানা পেল না। তারপর কি হয়েছিল বলো? আমাদের ভার্সিটিতে এক নতুন ম্যাম এসেছে যে আমাদের খুব অপমান করে, এই জন্যই আমরা তাকে রাতের বেলায় তুলে নিয়ে যাই। এরপর সবকিছু খুলে বলল তাদের। এরপর তা শুনে সিরাজ চৌধুরী, জয় ও রেহান খুবই অবাক হয়ে গেল। তোর সেই ম্যামের নাম কি? রেহান জিজ্ঞাসা করো। বৃষ্টি। কিছু একটা ভেবে রেহান মুচকি হাসলো, আর সিরাজ চৌধুরী ভাবনায় পড়ে গেল। তিনি তাড়াতাড়ি সবাইকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। রেহান তার বাবা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল তার বাবা এখন কি নিয়ে চিন্তা করছে, কিন্তু ওইদিকে রেহান তো সব কিছু সমাধান করে ফেলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। মিশা কোথায় তুই? তাড়াতাড়ি নিচে নেমে আয়। সিরাজ চৌধুরী মিসা সওদাগরের বাসায় গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো। নিজের ভাইয়ের ডাক শুনে মিসা সওদাগর ছাদের উপর থেকে নিচে নেমে আসলো। কি হলো ভাই, এবার চিৎকার করতে করতে হাঁপাতে হাঁপাতে আসলে কি হয়েছে? আরে কি হয়নি সেটা বল। তুমি নিজে শান্ত হয়ে সব কিছু খুলে বলো তো। আরে রাগ তোর শান্ত হওয়া। এদিকে যে ছদ্মবেশী কিলার এমকে ফিরে আসছে, মানে ফাহিম ফিরে আসছে। হ্যাঁ, এটা আমি জানি। তুই জানিস মানে? হ্যাঁ, কিছুদিন আগে রাত 12টার দিকে তোর ছেলেও এমন হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এসেছিল। ভাগ্য ভালো যে তোর ছেলেই বেঁচে গেছে। এখন কি করব? আর মাহিমকে চিনব কিভাবে বল? মাহিম নিশ্চয়ই ছদ্মবেশে আমাদের আশেপাশে আছে। এখন শুধু তাকে চেনার পালা। এক কাজ কর, আমাদের সকল পার্টনার সবগুলোকে এক জায়গায় থেকে হতে বল। তারপর সবাই প্ল্যান করে মাহিমকে আবারও মারার চেষ্টা কর। ঠিক আছে। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। তানভীরকে নিয়ে হলরুমে টিভি দেখছে ফাতেমারা। তানভীর কার্টুন দেখছে আর সোফার উপরে লাফালাফি করছে। আরে এত লাফালাফি করো না। খুব মজা লাগছে, খুব মজা এই কার্টুন দেখতে। তাই নাকি? হ্যাঁ। তুমি যদি লাফালাফি না বন্ধ করো তাহলে আমি কার্টুন পাল্টিয়ে দেব। আরে না না, আমি চুপ করে বসে থাকছি, তবুও তুমি পাল্টিও না প্রিয়। এই 1-1.5 মাস যাবত ফাতেমা তানভীরকে চিকিৎসা করাচ্ছে। ডাক্তার বলছে তানভীর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়া এই কয়েকদিনে ফাতেমা তানভীরকে ভালোবেসে ফেলেছে বলতে গেলে। তার এমন পাগলামি, এমন ছোটোখাটো খুনসুটি ফাতেমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে তানভীরের প্রিয় বলে ডাক কাটা। ফাতেমা কোনোদিনই ভাবতে পারেনি যে সে একটা পাগল ছেলের প্রেমে পড়বে। ফাতেমা তানভীরকে ভালোবেসে ফেলেছে বলে তানভীরকেও খুব ভালো চিকিৎসা করানোর ব্যবস্থা করে। এটা ফাতেমার ভাই ও বাবা এখনও জানে না। তানভীর,
তুমি বাইরে ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ঘুরতে নিয়ে যাও প্রিয়, তাহলে আমি তোমার সাথে যাব। তাহলে ঠিক আছে, তুমি নিজের রুমে গিয়ে রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আছি। ওকে। তারপর দুজন রেডি হতে চলে গেল। ফাতেমা নিজের রুমে রেডি হচ্ছিল, দরজা হালকা চাপিয়ে দিয়ে। তানভীর হঠাৎ নক না করে ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়লো। ফাতেমা নিজের জামার বোতাম লাগাতে ছিল, কিন্তু হঠাৎ তানভীরের আসাতে নিজেকে তাড়াতাড়ি ওড়না দিয়ে ঢেকে ফেলল। সরি, আমি বুঝতে পারিনি তুমি এইভাবে থাকবে প্রিয়। কোনো কিছু ভুল হলে সরি বলতে হয়, এছাড়া অনেক কথা ফাতেমা তানভীরকে শিখিয়েছে। ঠিক আছে, তুমি এখন বাইরে যাও, আমি রেডি হয়ে আসছি। ফাতেমা অনেকটাই লজ্জা মাখা মুখে বলল, ওকে। তোমার ওইখানে তিলটা কিন্তু খুব সুন্দর। এই কথা বলে তানভীর রুম থেকে বেরিয়ে গেল, আর ফাতেমা একদম লজ্জায় লাল হয়ে গেল। তারপর কিছু একটা চিন্তা করতে করতে নিজের রেডি হয়ে নিল। দুজন বাড়ি থেকে বের হতে যাবে, তখনই সিরাজ চৌধুরী ও রোহান বাড়িতে প্রবেশ করলো। কি হলো মামুনি, তুমি কোথায় যাচ্ছ এই সময়ে? এই তো বাবা, আমি তানভীরের সাথে একটু ঘুরতে যাচ্ছি। বেশি সময় বাইরে থাকিস না ফাতেমা, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে ভাইয়া। ফাতেমা, তুই কবে এই পাগলটাকে আমাদের বাড়ি থেকে বিদায় করবে? বাবা, তানভীর এখন আর পাগল নেই, সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। এই পাগলটাকে অসুস্থ হোক, বাইরের লোক তাকে তাড়াতাড়ি বাইরে বের হতে ব্যবস্থা কর। আমি তাকে বাইরে বের করতে পারবো না, আর কেন পারবো না সেটা তোমাদের আজ রাতেই জানিয়ে দেব। এটা বলে ফাতেমার তানভীরের হাত ধরে বেরিয়ে গেল। এত সময় রেহান খুব নিখুঁতভাবে তানভীরকে দেখছিল, কারণ এতদিন সে ভালো করে তানভীরের মুখের দিকে নজর দেয়নি। কিন্তু কিছু একটা ভেবে মুচকি আসলো, নিজের বাবাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। আচ্ছা বাবা, তুমি একটা বিষয় খেয়াল করেছো? কোন বিষয়ের কথা বলছো তুমি? তানভীরের মুখটা তোমার কাছে চেনা চেনা লাগে না? একটু একটু চেনা চেনা লাগে, সঠিক মনে করতে পারি না। বাবা, আমরা এতদিন যাকে খুঁজতেছিলাম হয়তো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তারপর রেহান নিজের রুমে গেল এবং মাহিমের ছবিটা নিয়ে আবার ফিরে আসলো। বাবা, এই ছবিটা দেখো তো তুমি। এটা দেখার কি আছে, এটা তো মাহির তাছাড়া তুই ছবি পেলে কোথায়? ছবির কথা পরে বলো, আগে ভালো করে দেখো। আরে গাধা, এতবার দেখার কি আছে, আমি তো এক দেখাতেই চিনি ফেলেছি। তোমার মনে হচ্ছে না যে তানভীর আর মাহিমের চেহারার মাঝে কিছুটা মিল আছে? কি বলতে চাচ্ছিস তুই? দাঁড়াও, তোমাকে আরও একটা খোলসা করে বলি। এটা বলে কিছুদিন আগে তানভীরের তোলা ছবি নিয়ে আসলো রেহান। তারপর দুটো এক জায়গায় করে খুব নিখুঁতভাবে মিলিয়ে দেখতে লাগলো দুজন। মুখে দাড়ি না থাকলে মাহিমকে ও তানভীরকে প্রায় সেম দেখতে। প্রায় সেম না? আমার মনে হয় দুইজন একই ব্যক্তি হতে পারে, কিন্তু শিওর হওয়ার জন্য একটা প্ল্যান করব। হ্যাঁ, আজ রাতেই আঙ্কেল এবং বাকিদের এক জায়গায় হতে বলো। খুব তাড়াতাড়ি এটা খোসলা করতে হবে। যদি তানভীর মাহিম হয় তাহলে খুব তাড়াতাড়ি তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব। রেহান যা করবে ভেবেচিন্তে করবে, কারণ মাহিম কিন্তু খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। ঠিক আছে বাবা, সব কিছু প্ল্যান করে ঠান্ডা মাথায় করব। তোমরা শুধু আমাকে সাহায্য করো, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে। এরপর বাপ ছেলে আরও কিছু সময় কথা বলল এবং নিজেরাই হেসে উঠল। তারা কেউ জানে না যে ভবিষ্যতে কি হতে চলেছে। তারপর রাত বাজে 9:10। গোল টেবিলে বসে আছে 4 জন ব্যক্তি, রোহান, সিরাজ, জয় ও মিসা সওদাগর। কীভাবে এমকে মারা এই বিষয় নিয়ে যারা আলোচনা করবে বলে একত্রিত হয়েছে। তো এখন শুরু কর, কিভাবে এমকে মারা যায়। আমাদের প্রথম টার্গেট হলো বৃষ্টি, যে হলো এমকের জান বলা চলে। তাকে উঠিয়ে নিয়ে এসে কণ্ড করতে পারলে এমকে সুরসুর করে আমাদের কাছে চলে আসবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই তুলে নিয়ে কোথায় যাবি? কেন, জয় আঙ্কেলের গোডাউনে? হ্যাঁ, আমার গোডাউনে নিয়ে রাত্রে 4-5 থেকে সেফ থাকবে। আর বাংলাদেশে তো আমার লোকের অভাব নেই, তার মধ্যেই হাই সিকিউরিটিদের আমি নিয়ে এসে রাখবো। মিসেস সওদাগর বলল। আর যত উন্নত মানের আর্মস সানপার লাগে আমি আমেরিকা থেকে নিয়ে আসব। সব প্ল্যান কিন্তু আমাদের নিখুঁত চাই, কারণ এমকে একটু সুযোগ পেলে আমাদের ছেড়ে কথা বলবে না। সিরাজ চৌধুরী বলল। আমার মনে হয় গোডাউনে তাকে নিয়ে যাওয়ার থেকে আমরা নিজেরা একটা হোটেলে ভাড়া করে সেখানে নিয়ে যাই, আর মাহিমকে তোর মেয়ে ফাতেমা নিজে নিয়ে আসবে, তাহলে কোনো ঝামেলাই হবে না। তাছাড়া মাহিম কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই চলে আসবে। মিসেস সওদাগর বলল। মিশা ভাই একদম সঠিক কথাই বলেছে, তার মতন কাজ করলে একদম বেটার হবে বলে আমি মনে করি। জয় এই কথাটা বলল। ঠিক আছে, আঙ্কেলের কথাই রইল।
তাহলে আজকে ফাতেমার সাথে আরেকটি গেম খেলা হয়ে যাক। ঠিক আছে রেহান, কিন্তু তুমি ফাতেমাকে এইসবের কিছুই বুঝতে দিও না। আরও কিছু সময় আলোচনা করে খাওয়া দাওয়া করে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। ওর কত বড় সাহস, মেরে ফেলছে ওরে, আমি মেরে কুচি কুচি করে কেটে কুকুরকে দিয়ে খাওয়াবো। জয় সাহেব এই কথাটি বলল। অন্যদিকে এমকে এর সাথে কথা বলছে এনকে। এনকে, সব কিছু রেডি আছে তো? হ্যাঁ, তোর কথা মতো সব কিছু রেডি করে রেখেছি। ঠিক আছে, আমি তোদের সঠিক সময় ইনফর্ম করে দেব। আমার মনে হচ্ছে তারা আমার পরিচয় সম্পর্কে অবগত হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি তারা আমার সাথে মোকাবেলা করবে। সমস্যা নেই, যা ইচ্ছা করুক, তুই সাবধানে থাকিস। তাছাড়া ওদের মতো চুনুপুটি তো তোর হাতের খেলা। হাতে খেলা জানি, কিন্তু আমি ওদেরকে খুব কষ্ট দিয়ে মারতে চাই, বিশেষ করে ওই মিশা সওদাগার আর সিরাজ চৌধুরীকে। সেটা তো মারতেই হবে, কারণ ওরা আমাদের মা বাবাকে হত্যা করেছে। কাউকে আমি ছাড়বো না। আচ্ছা, আমরা কি আমেরিকা থেকে তোর কিছু স্পেশাল ফুড নিয়ে আসবো? আরে লাগবে না, এই ব্যবস্থা আমি করে রেখেছি। তুই তো সব কিছুই আগে থেকেই করিস, তাহলে আমাকে বলিস কেন? কারণ তুমি আমার দোস্ত, তোরে না বললে তো কারে বলবো। ভন্ডামি রেখে ফোন রাখ, আমার খুব ঘুম পেয়েছে। তুই ঘুমা, আর আমিও একটু ঘুমিয়ে নিই। এই কথা বলে এমকে ফোন কেটে দিল। তারপর নিজের মনে কিছু হিসাব কষে নিল। তারপর মুচকি হেসে ফোনটি রেখে নিজের বিছানায় শুয়ে পড়ল। সব কিছু শেষ হতে চলেছে। মা বাবা, খুব তাড়াতাড়ি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেব। তোমার এই অপদার্থ ছেলে তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে অনেক অনেক দেরি করে ফেলছে, কিন্তু সে আর দেরি করবে না, এর সমাপ্ত করবেই। মাহিম আরও কিছু চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। ফাতেমা তানভীরকে নিয়ে ভার্সিটিতে গিয়েছিল। তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরল। তখনই দেখলো তার ভাই ও বাবা বসে আড্ডা দিচ্ছে। ফাতেমা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি যদি ফ্রি থাকো তাহলে একটু পর আমার রুমে আসো তুমি। ঠিক আছে বাবা, আসছি। তাছাড়া তোমার সাথেও আমার কিছু কথা আছে। ওকে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তানভীর আর ফাতেমা উপরে চলে গেল। এত সময় রেহান নিখুঁতভাবে তানভীরের দিকে তাকিয়েছিল। তানভীর চলে গেলে বলতে লাগলো, দেখলে বাবা, আমাদের সামনে কি নিখুঁত অভিনয় করে। মাইসন যতই অভিনয় করুক না কেন, আমাদের সামনে তো ধরা পড়েই গেছে, আর এর পরিণতি খুব তাড়াতাড়ি সে পাবে। ফাতেমা ফ্রেশ হয়ে নিজের বাবার রুমে চলে আসলো। এসে দেখলো সিরাজ চৌধুরী এবং রোহান বসে আছে। চলে এসেছি ফাতেমা। বাবা, তোমাদের একটা কথা বলার আছে। আমাদেরকেও তোকে একটা কথা বলার আছে, তুই আগে বল। আসলে বাবা, আমি তানভীরকে ভালোবেসে ফেলেছি আর তাকেই বিয়ে করতে চাই। এই কথা শুনে সিরাজ ও রোহান দুজনে নিজের দিকে তাকালো। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? দুজনে কিছু একটা ভেবে সিরাজ চৌধুরী ইশারা দেওয়া মাত্রই রেহান বলল, আরে আমরা তো এই কথাটি ভাবছিলাম। কোন কথা ভাইয়া? এই যে তোর আর তানভীরের বিয়ে দেওয়ার কথা। এমনিতেও ছেলেটা অনেক ভালো, আর সে এখন সুস্থ হয়ে যাচ্ছে। এছাড়া আমরা তোকে নিজের কাছেই রাখতে চাই, তাই তানভীরের সাথে বিয়ে দেওয়াই বেটার মনে করছি। থ্যাংক ইউ বাবা, অনেক অনেক ভালোবাসি তোমাদের। পাগলিটা। আচ্ছা শোন বুনু, তুই আজ সন্ধ্যার সময় তানভীরকে নিয়ে এই হোটেলে চলে আসবি। আমরা সেখানেই থাকবো আর তার নিজের সারপ্রাইজ করব। আর সেখানেই তোদের বিয়ের কথা বলবো সবার সামনে, কারণ সেখানে আমাদের বিজনেসের অনেক লোক থাকবে। ঠিক আছে বাবা, আমার সাথে সময়ই চলে আসবো। আরও কিছু সময় কথা বলল। দরজার আড়াল থেকে এসব কথা একজন শুনে ফেললো। সে এগুলো শুনে মুচকি হেসে চলে গেল সেখান থেকে। বৃষ্টি কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যেতেছিল নিজের গাড়ি নিয়ে। মাঝ রাস্তা থেকে কিছু গাড়ি তার গাড়িকে ঘিরে ফেললো। গাড়ি থেকে মুখোশধারী লোক বেরিয়ে বৃষ্টিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করলো। কে তোমরা, আর আমার সাথে এমন করছো কেন? বসের অর্ডার আছে, তোরে তুলে নিয়ে যেতে হবে। আমাকে কেন তুলে? বৃষ্টি আর কিছু বলতে পারলো না। তার আগেই লোকগুলো তাকে জ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। বৃষ্টি গাড়ির ওইখানেই পড়ে রইল। ফাতেমা নিজেকে খুব সুন্দর করে সেজেছে আজ, কারণ আজকে তার স্পেশাল একটা দিন। তানভীরকেও নিজ হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রেডিও হয়ে গেল দুজন, গাড়ি করে বেরিয়ে পড়লো। প্রিয়, আমরা কোথায় যাচ্ছি আজ? আজ আমরা একটা সুন্দর জায়গা যাচ্ছি, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো না প্রিয়। না না, এখন বললে তো সারপ্রাইজ থাকবে না। ঠিক আছে প্রিয়, তাহলে আর বলতে হবে না। আমার সোনা রাগ করে না, বিয়ের পর সব রাগ ভাঙিয়ে দেব। বিয়ে? এই কথা বলে তানভীর ভাবনায় পড়ে গেল। আর ফাতেমা মুচকি আসলো।
নিজের বাবার ঠিক করা হোটেলে পৌঁছাতে ঘন্টাখানিক লেগে গেল। হোটেলে এসে দেখলো চারপাশে খুব অন্ধকার। ফাতেমা প্রবেশ করাতে চারপাশে হঠাৎ লাইট জ্বলে উঠল। নিজের বাবার এমন আয়োজন দেখে ফাতেমা অনেক খুশি হয়ে গেল। গেট দিয়ে দুজন প্রবেশ করলো। ফাতেমার সামনে একজন আসলো আর বলল, ম্যাম, আপনাকে ওইদিকে একজন ডাকে। কে? আপনি গেলেই বুঝবেন। চলো তাহলে শুনে আসি কে ডাকছে। আরে ওনাকে না, শুধু আপনাকে ডাকছে। প্রিয়, তুমি শুনে আসো, আমি সামনে দেখি। ওকে, তুমি যাও, আমি আসছি। এই কথা বলে মেয়েটির সাথে ফাতেমা চলে গেল। তানভীর নিজের আপন গতিতে সামনের দিকে হাঁটতে লাগলো। হঠাৎ চারপাশে লাইট আবার অফ হয়ে গেল। কেউ পিছন থেকে তানভীরের মাথায় জোরালো আঘাত করলো। সাথে সাথে তানভীর চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। তারপর চারপাশে লাইট বন্ধ হয়ে যাওয়ার পরে ওরা কেউ একজন তানভীরের মাথায় বাড়ি মারলো। সাথে সাথে তানভীর চিৎকার দিয়ে মাথা ধরে মাটিতে পড়ে যায়। তারপর কয়েকজন লোক এসে তানভীরকে ধরে একটি চেয়ারের উপর বেঁধে দেয়। এরপর অন্ধকারের মাঝেই বেধরম পিটাতে লাগলো। ব্যথার কারণে তানভীর চিৎকার দিয়ে উঠল, তোমরা আমাকে মারছো কেন? আমি কি করেছি? প্রিয়, প্রিয়, কোথায় তুমি? দেখো, হেরা আমাকে কত মারছে। এটা বলে তানভীর কান্না করতে লাগলো। তানভীরের কান্না শুনে তার পাশ থেকে হাসির শব্দই আসে। হঠাৎ লাইট জ্বলে ওঠে। তানভীর নিভু নিভু চোখে চারপাশে তাকিয়ে দেখে অনেকগুলো লোক রাইফেল হাতে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝে দুজন পরিচিত মুখ। তারা হলো ফাতেমার বাবা ও ভাই। ভাইয়া, আপনি আমাকে বাঁচাতে এসেছেন? দেখেন, এরা আমাকে কত মার মারছে, খুব ব্যথা করছে আমার। ইসরে, এই তোরা মানুষ না পশু যে এরকম একটা নাদান ছেলেকে তোরা এত মারছিস? আপনি এদেরকে মেরে আমাকে এখান থেকে নিয়ে যান, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে রেহান এগিয়ে আসলো। তারপর কিছু না বলে তানভীরের চুল মুঠি ধরে বলল, আর কত নাটক করবি? নাটক অনেক আগেই আমরা ধরে ফেলেছি। আহা আহা, কিসের কথা বলছেন আপনি? বাবা, আঙ্কেল, তোমরা দেখছো কত সুন্দর অভিনয় করছে? এত মার মারলাম তবুও শালার অভিনয় যায় না। আর এসব অভিনয় ছুটে যাবে, আর একটু ডোজ বাকি আছে যে। সালাম চৌধুরী একমাত্র ছেলে মাহিম চৌধুরী, আর কত অভিনয় করবে তুমি? কে মাহিম? আমি তো তানভীর। প্রিয় আমাকে তানভীর বলে ডাকে। এটা তো তোর পছন্দের ছদ্মবেশী নাম, আসল নাম তো মাহিম। কি বলছেন আপনারা? আমাকে যেতে দিন। আমার প্রিয় বাইরে আমার জন্য অপেক্ষা করছে, না হলে আমার প্রিয় আপনাদের উপর খুব রাগ করবে। এটা বলে তানভীর কান্না করতে লাগলো। এই শালার নেকা কান্না আমার একদম সহ্য হচ্ছে না। সিরাজ, যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা কর, না হলে আমি নিজেই মেরে খুন করব। ওর জন্যই আমার একমাত্র ছেলে মারা গেছে। আরে জয়, সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমার লোকদের অনেক মেরেছিস মাহিম, তোর মরার পালা। এর আগের বার তো আমার বাবার হাত থেকে বেঁচে গিয়েছিস, কিন্তু এবার আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আপনারা আমাকে ভুল বুঝছেন, আর ভুল বুঝে আমাকে মারছেন। প্লিজ আমাকে ছেড়ে দিন। আর কতদিন পাগলের অভিনয় করবি মাহিম? এখানে কি হয়েছে? আর তোমরা তানভীরকে বেঁধে রেখেছো কেন? আর এইভাবে মারছেন কেন? হঠাৎ ফাতেমা এসে এইগুলো কথাগুলো বলল। ফাতেমার কথা শুনে সবাই দরজার দিকে ঘুরে তাকালো। দেখলেও ফাতিমা দাঁড়িয়ে আছে, আর তার পিছনে সেই মেয়েটি। তুই এখানে কেন? আর তোমাকে না বলেছিলাম ফাতেমাকে বাইরে আটকে রাখতে? স্যার, অনেক চেষ্টা করেছি, কিন্তু ম্যাম আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। তোমরা সবগুলো অপদার্থ। ফাতিমা দৌড়ে তানভীরের কাছে আসলো। এই, তোমরা কি অবস্থা করেছো? ইস, অনেক মারছে প্রিয়, খুব কষ্ট হচ্ছে আমার। চিন্তা করো না, তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাব। ওরে, তুই কোথায় নিয়ে যেতে পারবি না? কেন ভাইয়া? আর তানভীর তোমাদের কি ক্ষতি করেছে যে অন্য কিছু বললে তুমি তাকে এখানে নিয়ে আসলে আমাকে দিয়ে? তুই যাকে ইনোসেন্ট পাগল তানভীর ভাবিস, সে আসলে তা নয়। তাহলে কে সে? এ হলো আন্ডারওয়ার্ল্ডের টপ কিলার MK। কি যাতা বলছো ভাইয়া? ওর মতো পাগল একটা টপ কিলার কিভাবে হয়? তোরে বোকা পেয়ে অনেক কিছুই বুঝিয়েছে, কিন্তু আমাদের সামনে ঠিকই ধরা পড়েছে। আমরা তো বাইরে অনেক জনের সাথেই চলাফেরা করি, তাই ওকে খুঁজে পেতে বেশি অসুবিধা হয়ে যাবে। তাছাড়াও প্রতিদিন আমাদের অনেক লোককে মেরে ফেলেছে। আমি এসব একটুও বিশ্বাস করি না বাবা। তুমি তাড়াতাড়ি তানভীরকে ছেড়ে দাও। তোমরা হয়তো অন্য জনকে ভেবে তানভীরকে ধরেছ। হ্যাঁ, ওনারা আমাকে ভুল ভেবে মারছে। আর রেহান, মাহিমের জানকে নিয়ে আয় তো এখানে, তারপর দেখি কীভাবে অস্বীকার করে। মিসা সওদাগরের কথা শুনে রেহান একজনকে ইশারা দিল।
তারপর পাশের রুম থেকে একটি মেয়েকে নিয়ে আসলো, যাকে দেখে তানভীর অবাক হয়ে গেল, কারণ মেয়েটির মুখে অনেক চড়ের দাগ। তো তানভীর, তুই কি এই মেয়েটাকে চিনিস? না। এটা শুনে রেহান গিয়ে মেয়েটিকে আবার থাপ্পড় মারল। সাথে সাথে মেয়েটি চিৎকার করে উঠল। মেয়েটিকে থাপ্পড় দেওয়া দেখে তানভীর চোখ বন্ধ করে নিল। রেহান আবার তানভীরকে জিজ্ঞাসা করলো সে মাহিন কিনা স্বীকার করতে, কিন্তু এবার সে অস্বীকার করলো। এই জন্য রেহান আবার থাপ্পড় মারল বৃষ্টিকে। এবার মাহিম সহ্য করতে পারল না, সাথে সাথে চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাঁ আমি মাহিম, আন্ডারওয়ার্ল্ডের ছদ্মবেশী কিলার এমকে। তানভীরের মুখ থেকে এমন কথা শুনে ফাতিমা খুবই অবাক হয়ে গেল। কিছু সময় থেকে পরপর কয়েকটি থাপ্পড় পড়ল মাহিমের গালে। তোরে আমি রাস্তার থেকে তুলে এনে ভালো করেছি, আর তুই কি না আমার থেকে এত কিছু লুকিয়েছিস আমার পরিবারের ক্ষতি করার জন্য? তুই আমার সাথে অভিনয় করেছিস। তোরে আমি ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আর না, তোকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। এটা বলে ফাতেমা অঝরে কান্না করতে লাগলো আর থাপ্পড় মারতে লাগলো। ফাতেমা, তুমি আর একটা যদি মাহিমকে মারো তাহলে তোমার অবস্থা খারাপ করে ফেলবো আমি। বৃষ্টি অনেকটা রেগে বলল, ম্যাম, এই বাটপার আপনার কি লাগে যে আপনি এত রেগে যাচ্ছেন? কারণ সে আমার হাজবেন্ড। তার মানে আপনিও এই সবের মধ্যে যুক্ত? হ্যাঁ, সব কিছু প্রকাশ করার জন্য এমন একটু অভিনয় করতেই হয়। রেহান এদের নাটক আর দেখতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি এদেরকে উপরে পাঠানোর ব্যবস্থা কর। মাহিমের মুখ থেকে রক্ত বের হচ্ছে, তবুও মুখে মুচকি হাসি লেগে আছে। আমাকে মারবি তোরা? এই এমকে মারা এতটাও সহজ নয়। কি করবি একলা তুই? চারিপাশে দেখেছিস আমার কত লোক। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। মরার আগে তুই কিনা কানা হয়ে গেলি যে কাউকে দেখতে পাচ্ছিস না? হঠাৎ সবার কানে একটি শীষ বাজানোর শব্দ আসলো। মাহিমের দিকে তাকিয়ে দেখলো সে শীষ বাজাচ্ছে। শীষ বাজানো দেখে বৃষ্টি মুচকি আসলো। সে বুঝে গেল এখানে ভয়ঙ্কর কিছু ঘটবে। বাকিরা কিছু কথা বোঝার আগে রুমের মাঝে অনেকগুলো মাফিয়া ক্রু এসে ভরে গেল এবং সিরাজদের লোকদের মেরে ফেলল। কি ভেবেছিলি তোরা এত এত লোক নিয়ে এসে আমাকে মারতে পারবি? এটা কোনোভাবেই সম্ভব নয়। এটা কিভাবে করলি? তোর তো আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসার কথা নয়। আমি যেখানেই যাই না কেন আমার লোক ছদ্মবেশে সেখানে চারপাশেই থাকে। গাধা, আমার সাথে পারবে না। এনকে সে মাহিমের হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দিল, তারপর তাকে ধরে দাঁড় করালো। সরি বন্ধু, একটু লেট হয়ে গেল। ব্যাপার না। মাহিম খোঁড়াতে খোঁড়ায় বৃষ্টির কাছে এগিয়ে আসলো, তারপর ঠোঁটের কোণায় লেগে থাকা রক্ত আঙ্গুল দিয়ে মুছে দিল। সরি পাগলি, আমার জন্য তোমার উপর ওরা এত অত্যাচার করেছে। সমস্যা নেই জান, তোমার জন্য একটু কষ্ট তো সহ্য করাই যায়। এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। এরপর মাহিম রেহানের কাছে গেল, তারপর পরপর কয়েকটি থাপ্পড় মারল। খুব সাহস তোর, তাই না? কোন হাত দিয়ে মারছিলি যেন আমার বৃষ্টিকে? মাহিম রেহানের ডান হাতকে ইশারা করলো, তারপর নিজের লোকদের ইশারা করে রেহানকে চেপে ধরতে বলল। মাহিমের আদেশ অনুযায়ী তারা সেটাই করলো। এবার মাহিম একটা চাকু নিয়ে রেহানের ডান হাত ফ্র্যাকচার করে ফেললো এবং সেটাতে মরিচ ঢেলে দিল। ব্যথায় রেহান চিৎকার করতে লাগলো। তানভীর, এসব তুমি কি করছো? আমার ভাইয়ের সাথে এটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। একদম চুপ থাক, বেশি কথা বললে তোকেও জানে মেরে দেব। মাহিমের এমন ধমক শুনে ফাতেমা চুপ হয়ে গেল। এবার মাহিম সিরাজ দিকে এগিয়ে গেল। সব তো ঠিকই ছিল চাচা, কি এমন দোষ ছিল যে তুমি আর তোমার ভাই সব ষড়যন্ত্র করে আমার মা বাবাকে মেরে ফেললে, আবার আমাকে সব কিছুর জন্য তৈরি করে আমেরিকার টপ বিজনেসম্যান করে আমাকে মেরে ফেলতে চাইলে? সব কি বলছো তুমি তানভীর? যা বলছি সত্যি বলছি। তোমার এই বাপ চাচা মুখোশের আড়ালে কত বড় খারাপ কাজ করছে তোমার জানা নেই। বাবা, মাহিম যা বলছে সব কি সত্যি? কি হলো সিরাজ চৌধুরী, সব স্বীকার করবি নাকি নিজের ছেলেকে সামনে থেকে? ফাতেমা, তুই বিশ্বাস কর, আমি এইসবের কিছুই জানি না। মাহিম মুচকি হাসলো, তারপর নিজের বন্দুক নিয়ে পরপর দুটা শুট করলো। সাথে সাথে মিসা ও জয় মাটিতে পড়ে গেল। এখনো যদি স্বীকার না করিস তাহলে পরের গুলিটি তোর ছেলের মাথায় ঢুকবে। আমি সব স্বীকার করছি, তবুও আমার ছেলেকে মারার কথা ভাবিস না। হ্যাঁ মাহিম, যা বলছে সব সত্যি। ইস বাবা, আমি ভাবতেও পারিনি যে তুমি আমার বাবা হয়ে এতটা জঘন্যতম কাজ করবে। আরে ফাতেমা, তুমি কাকে তোমার বাবা বলে পরিচয় দিচ্ছ?
সে তো তোমার আসল বাবা নয়। মানে? সিরাজ, তাড়াতাড়ি বল, না হলে। বলছি আসলে ফাতেমা, তুই আমার নিজের মেয়ে নোস। তুই হলি আমার আগের স্ত্রীর একমাত্র মেয়ে, যার নামে অনেক সম্পত্তি ছিল। তোর মাকে মেরে আমি সবকিছু নিজের নামে করে ফেলেছিলাম। এসব শুনে ফাতেমা কান্নায় ভেঙে পড়ল। তোর মতো জানোয়ার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। মাহিম, তুমি এক্ষুনি এই শয়তানটাকে মেরে ফেলো। মারবো তো অবশ্যই, কিন্তু একটু কষ্ট দিয়ে। আচ্ছা, তো আমরা তোকে মেরে তোদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলাম, তাহলে বেঁচে ফিরলি কিভাবে? নাফিসের মতো একজন প্রকৃত বন্ধু থাকতে আমার ক্ষতি করার সাহস কার আছে রে? সেদিন নাফিস আমাদেরকে পিছনের রাস্তা দিয়ে বের করে নিয়ে গিয়েছিল। আর এতদিন লন্ডনে ছিলাম, তারপর আবার প্রস্তুতি নিয়ে প্রতিশোধ নিতে ফিরে আসলাম। তারপর ফাহিমের লোকদের ইশারা করে যন্ত্রপাতি আনতে বলল এবং সিরাজকে একটি চেয়ারের উপর বেঁধে দিল। মাহিমের কথার মতো সব হয়ে গেল। মাহিম একটা প্লাস নিয়ে সিরাজ চৌধুরীর এক একটি করে নখ উপড়ে ফেলতে লাগলো। বেচারা সিরাজ গগন ফাটানো চিৎকার দিতে লাগলো। এটা দেখে ফাহিম অট্টহাসিতে মেতে উঠল। মাহিম রেহানের বুকের চামড়া কেটে মরিচ ঢেলে দিল। প্লিজ আমাকে আর কষ্ট দিস না, এর থেকে আমাকে মেরে ফেল। তোকে তো মেরে ফেলবই, তার আগে নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখ। এটা বলে মাহিম রেহানের মাথা বরাবর শুট করে ফেলল। সাথে সাথে রেহান ডেথ। কি রে নাফিস, দাঁড়িয়ে আছিস কেন? তোর প্রতিশোধটা নিয়ে নে। আমি কি প্রতিশোধ নেব? ওই জানোয়ার তো আমার থেকে তোর বেশি ক্ষতি করেছে। তবুও সে তোর মাকে এবং তোর থেকে তোর বোনকে আলাদা করেছে। এবার নাফিস রেগে গিয়ে একটি কুড়াল তুলে নিল। তারপর কোপ মেরে মাথা থেকে আলাদা করে দিল সিরাজ চৌধুরী। সম্পূর্ণ হলো প্রতিশোধ। এসব দেখে ফাতেমা যেন সত্য মামি হয়ে গেছে। আর বৃষ্টি এসব আগে থেকে অভ্যাস হয়ে গিয়েছিল, তাই তেমন কিছু হয়নি, কারণ মাহিম তাকে অনেক ট্রেনিং দিয়েছে। নাফিস, এখন তুই তোর বোনকে নিয়ে বাসায় যা। আর তুই? আমার প্রতিশোধ এখন সম্পন্ন হয়েছে। এখন তোর ভাবিকে নিয়ে একটু আমার মা বাবার কবরটা ঘুরে আসি। ঠিক আছে বন্ধু, কিন্তু যাওয়ার আগে নিজেদের চিকিৎসা করিয়ে নিস। সব ব্যবস্থা আমি করে দেব, কোনো ঝামেলাই হবে না। ঠিক আছে। বৃষ্টি ফাতেমার কাছে এগিয়ে আসলো। তারপর তাকে বলল, আমি একটা মেয়ে হয়ে অন্য একটি মেয়ের মনের খবর খুব ভালো করেই জানি। তোমার মনের ভেতর এখন কি চলছে বুঝতে পারছি, তবুও সত্যিটা মেনে নিতেই হবে। ম্যাম, আমি একলা হয়ে গেলাম, আমার আর কেউ বেঁচে রইল না। কি বলছে? তোমার কেউ বেঁচে নেই? তোমার ভাই তো বেঁচে আছে, তাছাড়া আমরা আছি। আমার ভাই কোথায় সে? ওই যে সামনে দাঁড়িয়ে আছে, সে হলো তোমার ভাই নাফিস, তোমার আপন মায়ের পেটের ছেলে। সত্যি? আর হ্যাঁ, আমি জানি তুমি মাহিমকে ভালোবেসে ফেলেছিলে, কিন্তু সে আমার হাজবেন্ড, তাই তার ভাগ আমি তোমাকে দিতে পারলাম না, সরি। ইটস ওকে ম্যাম, আপনাদের জন্য সবচেয়ে বড় সত্যি আমার সামনে এসেছে, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। ফাতেমা। নাফিস নাম ধরে ডাকলো। নিজের ভাইয়ের মুখে ডাক শুনে ফাতেমা দৌড়ে গিয়ে নাফিসের বুকে ঝাঁপিয়ে পড়লো। তারপর শুরু হলো ভাই বোনের ভালোবাসা। 25 বছর পর দেখা হলে যেমন হয়। ওহে চন্দ্রবতী, চলো আমরা এখন এখানে থেকে যাই। যাবো তো, গিয়ে তোমার উপর সবকিছু শোধ নিব। ইস, তোমার জন্য আমার গালটা লাল হয়ে গেছে। গাড়িতে উঠতে উঠতে বলো এই কথা শুনে মাহিম বৃষ্টির গালে টুস করে একটা চুমু খেয়ে নিল। সবকিছু ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। এটা দেখ শুনে বৃষ্টি লজ্জায় লাল হয়ে গেল এবং মাহিমের বুকের ভেতর মাথা লুকালো। মাহিম গাড়ি চালাতে শুরু করলো। ভালোবাসি প্রিয়তমা। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। এভাবে শেষ হলো ছন্দবেশী কিলারের এমকে চ্যাপ্টার। চলতে থাকুক তাদের অফুরন্ত ভালোবাসা। মাহিম বৃষ্টি পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিবেন। ধন্যবাদ।